গুটি গুটি পায়ে চারদিক চোখ বোলাতে বোলাতে নিলয় ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করল। চারিদিকে সে বেশ ভালোভাবেই দেখে নিচ্ছে। কড়ই গাছের নিচে একটা সাদা ড্রেস পরা মেয়েকে একটা হ্যাংলা টাইপ ছেলে হাঁটু ভেঙে বসে প্রপোজ করছে। মেয়েটি কষে একটা চড় দিল সেই ছেলেটাকে। নিলয় সেই দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। যখন সামনে চাকাতে যাবে তখনই নিলয়ের ডান পাটা কিসের একটা উঁচু জায়গায় লেগে ধপ করে পড়ে যাচ্ছে। এমন সময় এক অদৃশ্য হাত নিলয়কে ধরে নিল। নিলয় চোখের চশমাটা ঠিক করে সেই দিকে তাকাতে দেখে একদল ছেলে বেশ উচ্চস্বরেই হাসছে। নিলয় আবারও চোখের চশমাটা ঠিক করে নেয়। সেই ছেলেগুলোর মধ্য থেকে কেউ একজন পা লম্বা করে নিলয়ের হাঁটার পথে রেখে দিয়েছিল, আর সেই পায়ে বেঁধে নিলয় হুমড়ে পড়ে যাচ্ছিল। নিলয় কোনো কথাই বলে না, চুপচাপ হেঁটে সামনে এগোতে যাবে তখনই নেতা গোছের আরাফ নামের ছেলেটি নিলয়ের হাত ধরে টেনে নেয়। সাফিন, তোর পকেট থেকে সিগারেটটা বের করতো। সাফিন নামের ছেলেটি আরাফের কথায় পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে দেয়। আরাফ সিগারেট হাতে নিয়ে নিলয়ের মুখের সামনে জোরপূর্বক সিগারেট ধরে বলতে লাগলো, এই খা খা বলছে, সিগারেটটা শেষ করতে না পারলে আজকে তোকে অর্ধ নগ্ন করে ক্যাম্পাসে ছেড়ে দিব। নিলয় আরাফের হাতটা থামিয়ে ওদের দিকে তাকিয়ে বেশ নরম গলাতেই বলতে থাকে, ভাইয়া আমি জীবনে এসব খাইনি, আমি পারবো না ভাইয়া। নিলয়ের কথাটি শুনে সবাই বেশ হো হো করে হাসতে লাগলো। নিলয় সবার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আবারও চুপসে গেল যেন। হৃদয় নিলয়ের মাথায় সজোরে পেছন থেকে গাঁটটা দিয়ে জোরে হাসতে থাকে। সোহাগ নিলয়ের মাথাটা বেশ জোরেই চেপে ধরে। নিলয়ের মুখে সিগারেট গুজে দিয়ে বলে, তোর 14 গোষ্ঠী খাবে আজ, তুই খাবি না মানে? ভাই কি বললো শুনতে পাস নাই? টান টান সিগারেট টান বলছি। নিলয়ের ঠোঁটে সিগারেটের আগুন লেগে ঠোঁটের কিছুটা পুড়ে যায়। নিলয় কান্না করতে থাকে। আরাফ জোরে নিলয়ের মাথায় চড় দিয়ে বলে, এই যে মেয়েটা আসছে, ওর সামনে যাবি, ওর ওড়না জোরে টান দিবি, যা এখন। ভাই আমি পারবো না। কথাটা বলার পরই আরাফ নিলয়ের গালে চড় বসিয়ে দেয়। সকালের উদীয়মান আংশিক তাপ মিশ্রিত রোদ নিলয়ের চোখ বরাবর পড়ছে। নিলয়ের চোখ লাল হয়ে আসছে, কিছু বলতে চাইছে বারবার, কিন্তু আর পেরে উঠছে না। সেই শক্তিটা মৃতপ্রায়। শুধু ফ্যাল করে সামনে দাঁড়িয়ে থাকা লোক কজনের দিকে তাকাচ্ছে ও। আজ প্রথম নিলয় র্যাগিংয়ে পড়েছে। কেমন যেন সব অনুভূতিহীন হয়ে আসছে তার, যার কাকে বলে এর আগে নিলয় জানতো না। এভাবে ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশনের পর এমন হবে নিলয় তা ভাবতেই পারেনি। নিলয়ের কাঁধে সাফিন হাত রেখে বলে, এটাকে কি করব ভাই? এক কাজ কর, ওর গায়ের জামা খুলে নি। আরে না না, বেচারা তাহলে ন্যাংটা হয়ে ঘুরে বেড়াবে। কথা কস কেন তো তুই? গায়ে জামা খুলে ওরে মেয়েদের ড্রেস পরিয়ে দে। ওই ড্রেস মানে কোন ড্রেস রে শাওন? ভাই ওই যে আজকাল সব মডার্ন মাইয়া আছে না, নাইট পার্টিতে পরে যায়, অর্ধেক খোলা অর্ধেক ঢাকা থাকে। আরে ওই যে সামনে ঢাকা পেছনে খোলা যেগুলো, সেগুলো কথা বলছি। ওদের মা বাপ নাই মনে হয়, দেখা মনে হয় কি পথের ফকির, ভিক্ষা করে টাকা জমাই, আর সেটা দিয়ে দর্জির দোকানে পরে থাকা সেরা ছোটো কাপড় কিনে রাতের অন্ধকারে জামা সেলাই করে। নাহলে সামনে অর্ধেক ঢাকা আর পেছনে সব খোলা হবে কেন? কি বিচ্ছিরি অবস্থা। যাই হোক, সেই রকম কিছু একটা পরিয়ে দিব। তোরা পারিসও বটে, যা ড্রেস আনা লাগবে না, অন্য কিছু নিয়ে আয়। কি আনবো ভাই, গোবর নাকি? আর এই শাওন দাঁড়া। জি ভাই। আসার সময় মোবিলও আনিস। ঠিক আছে ভাই। মুজিব চলে গেল। নিলয় খুব বাজেভাবে জার্গিংয়ে ফেসে গেছে, কিন্তু ওর কিছু করার নেই। নিলয় একবার কেবল মুজিবের চলে যাওয়ার দিকে তাকিয়ে নিল, আরেকবার আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো। কেউ ওদের দিকে ফিরেও তাকাচ্ছে না। নিলয় কাঁদতে কাঁদতে আরাফকে বলে, আমাকে মাফ করে দেন ভাইয়া প্লিজ। ভাই আমি তো শুধুই পড়াশোনা করার জন্য এই শহরে এই ক্যাম্পাসে এসেছি, আমি আপনার কিছু করিনি ভাইয়া। আমার সাথে এমন করছে কেন? প্লিজ ভাইয়া এমন করেন না। কোথাও ভুল করে থাকলে বলেন ভাইয়া, আমি এখনই তার পা ধরে ক্ষমা চেয়ে আসছি, কিন্তু আমার সাথে এমন করবেন না ভাইয়া। আগামীকাল আমার পরীক্ষা আছে ক্লাসে ভাইয়া, আমাকে ছেড়ে দেন, পড়তে হবে এখন আমাকে, আমি আপনার ছোট ভাইয়ের মতো। নিলয়ের কথা শুনে সবাই হো হো করে হাসতে লাগলো। নিলয় কোনো কথাই বলতে পারছে না। ক্যাম্পাস থেকে টেনে নিয়ে ওরা পেছনের দিকে চলে আসে নিলয়কে নিয়ে। অনেক উৎসুক জনতা ওদের পেছনে পেছনে আসতে থাকে। কেউ কোনো কথাই বলতে পারে না।
কারণ সবাই আরাবকে বেশ ভালো করেই জানে, ও চেনে। আরাব প্রভাবশালী ঢাকা শহরের নাজিম মেয়রের ছেলে, সেই সাথে ওর চাচাও এই ঢাকা ভার্সিটির চেয়ারম্যান। আরাব 3য় বর্ষের ছাত্র হয়েও ছোট বড় সব ছেলে, এমনকি মেয়েদেরও বাজেভাবে জার্ক করে। কোনোদিন কেউ কিছু বলতে পারে না। কিছু বললেই আরাফ আর ওর সাথে থাকা ছেলেগুলো তাকে প্রচণ্ড রকম যন্ত্রণা দিতে থাকে। আর প্রথম দিনে নিলয় এইভাবে ফেসে যাবে ওদের কাছে তা কল্পনাও করতে পারেননি। একটু পর সাফিন আসে। দূরে দাঁড়িয়ে থাকা অনেক স্টুডেন্ট আজকেও মজা দেখতে এসেছে। প্রতিদিন আরাফ কোনো না কোনো মেয়ে কিংবা ছেলেকে এইভাবে ধরে নিয়ে জার্ক করে। কিরে সাফিন, এত দেরি হয় নাকি মানতে? ভাই 2টো ডিমও আনছি। বাহ, মাথায় তোর মাল আছে রে, স্বীকার করতে হবে। গুড, ভেরি গুড। খেলা শুরু করেন তাহলে ভাই, দেরি কিসের আর। ওদের বলা কথাগুলো কানে বিষের মতো বিচ্ছে নিলয়ের। বুকের ভেতরে কেমন যেন করছে ওর। মনে হচ্ছে যেন বুকের ভেতরে সব কিছু সরে সরে যাচ্ছে। বড় ঝড় উঠেছে বুকের মাঝে আজ। গলা শুকিয়ে আসছে। ভয়ে শুধু ওদের দিকে তাকিয়ে ঢোক গিলছে নিলয়। বুকের ভেতরে ধুকপুক ক্রমে বেড়েই চলেছে। শুরু তো করতেই হবে। জি ভাই। যা বেটাকে ধর। আর সাফিন, যা সবাইকে ডেকে আন এদিকে, সবাই এসে দেখুক। সাফিন কিছু সময় পর অনেকগুলো ছেলে মেয়েদের ডেকে এনে নিলয়ের সামনে দাঁড় করিয়ে দেয়। মুজিব নিলয়ের 2টো হাত শক্ত করে ধরে। সাফিন আর হৃদয় নিলয়ের সারা গায়ে মবিল ঢেলে দেয়। কালো মবিল নিলয়ের নতুন ড্রেসটাকে সাথে সাথেই ভিজিয়ে নিল। ফর্সা শরীরটা মবিলের পোড়া গন্ধ আর কালো রঙে চেয়ে গেছে। সোহাগ নিলয়ের মাথায় 2টো ডিম ভেঙে দেয়। আরাফ সহ ওদের ছেলেগুলো সবাই বেশ উচ্চস্বরে হাসতে থাকে। কেবল হাসে না দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাগুলো আর নিলয়। সবার চোখে মুখে আরাফের প্রতি অজস্র ঘৃণার ছায়া নিলয়ও খুব ভালো করে টের পায়। আরাফেরা সবাই এক এক করে চলে যেতে থাকে। দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েগুলোও চলে যাচ্ছে। নিলয় নিথর হয়ে দাঁড়িয়ে থাকে ক্যাম্পাসের পেছনের দিকটায়, যেখানে ছোট্ট একটি লেক। লেকের চারপাশে নানা ধরনের ফুল গাছ লাগানো। নিলয় পেছন থেকে সামনে আসে। ভার্সিটির সবাই নিলয়ের দিকে অবাক আর হাস্যোজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয় তা একবার চোখ তুলে তাকিয়ে আবার নিচু করে নেয়। ডিমের অংশগুলো চুল বেয়ে গায়ে পড়ছে। চোখের চশমাটা আগেই খুলে নিয়েছে ওরা। নিলয় কাঁদতে কাঁদতে দৌড়ে ভার্সিটির গেটের কাছে আসে। সেখানে আসতেই হুড়মুড় করে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যায় নিলয়। নিলয়ের সামনের কিছুই খুব একটা ভালো করে দেখতে পাচ্ছে না। এতক্ষণ নিলয়কে দেখে সবাই সরে যাচ্ছিল, কিন্তু হুট করে গেটের কাছে আসতেই কারোর সাথে ধাক্কা লেগে নিলয় পড়ে যায়। নিলয় উঠে দাঁড়ায়। চোখের সামনে থেকে খানিকটা মবিল আর ডিমের অংশ মুছে নিয়ে তাকিয়ে দেখে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। কিছু বোঝার আগে মেয়েটি নিলয়ের গালে কষে একটা চড় বসিয়ে দেয়। নিলয়ের মুখ দিকে কোনো কথাই বের হয় না, কেবল সে শুনতে পায়, বেয়াদব ছেলে, ডাস্টবিন থেকে উঠে এসেছিস নাকি? চোখে কি তোর সমস্যা আছে শালা? নিলয় মেয়েটির সামনে থেকে মাথাটা নিচু করে আবারও দৌড়ে চলে আসে। নিলয়ের আজ পুরো পৃথিবীকে হিংস্র মনে হচ্ছে, আর সেই হিংস্রতার শিকার হচ্ছে কোনো এক নির্জন পল্লীর নিরীহ শান্ত ছেলে, যে কিনা শহরে পড়তে এসেছিল। হেই গাইস, কি অবস্থা? নেহার দিকে তাকিয়ে অনু, সিমি, রাতুল, মাহিন হেসে উঠল। নেহা ওদের হাসির দিকে কিছুক্ষণ বোকা দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর চিৎকার করে বলল, তোরা কেন হাসছিস? তোদের সাথে কি আমি কোনো জোকস বলেছি? দোস্ত, তোকে কিন্তু এমন ড্রেসে সেই লাগছে। নেহা কথাটা শুনে নিজের দিকে তাকালো। গায়ে কেমন যেন মবিল আর ডিমের গন্ধ ছড়িয়ে আছে। নেহা অবাক চোখে একবার নিজের দিকে তাকায়, আরেকবার ভাবতে থাকে ভার্সিটিতে আসার সময় যে ছেলেটার সাথে ধাক্কা লেগেছিল তার কথা। আর বলিস না রে, ভার্সিটিতে আসতেই একটা অসহ্যকর ছেলের সাথে ধাক্কা লেগে এমন হয়েছে। ওই ছেলের গা থেকে এই মোবাইল আর ডিম লেগে আমার 15,000 টাকা ড্রেসটাই নষ্ট হয়ে গেল। যাই হোক, আরাফ কই? আরে মামা, তোমার আরাফই তো এই ছেলেকে নিয়ে এতক্ষণ খেলা করেছে। এই ছেলের অবস্থা খারাপ করেছে তোমার আরাফ, বুঝলে? হইছে, এবার থাম। কই ও? বলিস না কেন? ও ক্যাম্পাসের লেকের পাড়ে বসে আছে। তাহলে আমার সাথে চল সবাই। নেহা আর কিছু বলে না, ওদের সাথে নিয়ে ক্যাম্পাসের পেছনে চলে গেল। সবাই দেখতে পেল আরাফ হাতে গিটার নিয়ে সাফিনের সাথে হাসাহাসি করতে করতে আড্ডা মারছে। আরাফের মুখে আনন্দময় হাসি উপচে উঠছে। তুমি কখন এলে? এই তো এখন। দুজনে কিছু সময় গল্প করে নেয়। তারপর আরাফ গিটার বাজাতে শুরু করে। আরাফ গিটার বাজাচ্ছে আর তার সাথে সবাই মিলে
সুর মিলিয়ে গান গাচ্ছে। নেহা লেকের পানির দিকে একাগ্র চিত্তে তাকিয়ে আছে আর ওদের গানের তালে তাল মিলিয়ে ঘাসের ওপর বসে পায়ের ওপর হাত রেখে একটা আঙুল একবার তুলছে আরেকবার নামাচ্ছে, এইভাবে তাল মিলাচ্ছে। নেহা, ওই নেহা, কিছু হয়েছে কি তোর? এই নেহা, নেহা, কি রে, কোন ভাবনার জগতে চলে গেলি? সিমি নেহার হাত ধরে ঝাঁকি দিয়ে কথাগুলো বলে। তারপর আরাফের দিকে তাকিয়ে একটা শুকনো হাসি দেয় নেহা। সিমির দিকে তাকিয়ে বলে নেহা, বলো কি বলবে? কি হয়েছে তোর? এমন চুপচাপ হয়ে আছিস কেন কদিন ধরে? কি হয়েছে তোমার বলবে আমাকে প্লিজ? ক্যাম্পাসে কি কেউ কিছু বলেছে? নাম বলো, নয়তো দেখিয়ে দাও। না তেমন কিছু না, আসলে পরীক্ষা তো চলেই আসলো, কিছুই তো পড়া হয়নি, আবার আজ একটা ক্লাসে পরীক্ষা আছে তো তাই আর কি। আরে সমস্যা নেই, আমরা ব্যবস্থা করে দিব, চলো ওই দিকটাতে যাই। আরাফের কথা শুনে নেহা চুপ হয়ে যায়, কিছুই বলে না। নেহা চুপচাপ থাকার পেছনে কারণ আছে, আর সেই কারণ এই আরাফ। সবার সামনে নেহার সাথে আরাফ ভালো ব্যবহার করলেও আলাদাভাবে আরাফ নেহাকে আজ সপ্তাহখানিক হলো রুম ডেটের জন্য খুবই প্রেশার দিচ্ছে। আরাফকে সে কখনোই ভালোবাসেনি। আরাফকে নেহা তার কাজের জন্য বলতে গেলে আরাফকে ব্যবহার করার জন্য নেহা আরাফের সাথে ভালোবাসার নাটক চালিয়ে আসছে কয়েক মাস। আর রিলেশনের এমন পর্যায়ে এসে গেছে নেহা যেখানে প্রতিনিয়ত আরাফ নেহাকে খুব আপন করে পেতে চাচ্ছে। আর নেহা আরাফকে নানা রকম বুঝিয়ে চলেছে। তাই আরাফ সুযোগ বুঝে নেহাকে তার খুব কাছে নিতে চায়, বসিয়ে দিতে চায় নেহার মিষ্টি চেহারার তার হিংস্র দন্ত। নেহা বসা থেকে উঠে ক্লাসের দিকে যাবে, তখনই আরাফ হাত ধরে বলে, কোথায় যাচ্ছ? ক্লাসে। এই অনু, সিমি, চল ক্লাসে যাই। আচ্ছা যাও, কিন্তু ক্লাস থেকে বের হয়েই পার্কে দেখা করব। নেহা আর অনু ক্লাসের দিকে যেতে থাকে। আরাফেরা সেখানে বসে আড্ডা দিতে থাকে। আরাফের ক্লাস না করলেও চলে, কারণ প্রভাবশালী ব্যক্তির ছেলে বলে কথা। আর নেহাও বড়লোক বাপের একমাত্র মেয়ে। তবে নেহা ঢাকা এসেছে কেবল পড়াশোনা করতে, আর নেহার পরিবার থাকে অন্য শহরে। তুই ওদের সাথে মুখে মুখে তর্ক করতে গেছিস কেন? শোন নিলয়, তুই যদি চুপচাপ চলে আসতি ওখান থেকে, তাহলে ওরা কিছু বলতো না। তোর ভুল হয়েছে এরকম একটা কাজ করা। যখন তোকে বলেছিল ওই মেয়েটার ওড়না টেনে নিয়ে চলে আসতে, তুই চলে আসলেই পারতি, তাহলে তোকে আর এত কষ্ট করা লাগতো না। তুই না মানে কি যে বলবো তোকে বুঝতে পারছি না। এরকম কেউ করে? হ্যাঁ না দোস্ত, আমি বলবো তোর অন্যায় হয়েছে, তুই ওদের কথা শুনলেই পারতি। রিশাদের কথা শুনে নিলয় কিছুক্ষণ তাকিয়ে থাকে ওর দিকে। নিলয় ব্যালকনিতে এসে দাঁড়ায়, দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে সিগারেট জ্বালায়। রিশাদ ওর পাশে গিয়ে নিলয়ের মুখ থেকে সিগারেট কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। নিলয় একটু মুচকি হেসে শান্ত গলায় বলে, ওদের চামচা কবে থেকে হলি তুই? এই খবরদার বলছি, আজে বাজে কথা বলবি না। আমি চামচা ওদের? তা নয় কি, তখন থেকে দেখছি ওদের সুনামে তো তোর পঞ্চমুখ। হা হা হা, আমি কি তোর মতো নাকি যে বেশি নায়কগিরি দেখাতে যাব, আর তারপর মাথায় ডিম ফাটিয়ে সারা গায়ে মোবিল মাখিয়ে বাড়িতে ফিরব? নিলয় কিছু বলে না, কেবল দূরে বসা দুটো পাখির দিকে তাকিয়ে নীরবে কী সব ভাবছে। রিশাদ বলেই চলেছে, আচ্ছা বাদ দে, যা হয়েছে ওসব ভুলে যা, ওদের থেকে দূরে থাকবি। একদম দূরে থাকবি, ডাকলে কাছে যাবি। আর হ্যাঁ স্যার, বেশি কোনো কথা বলবি না। নিলয় হাসে। রিশাদ মুখে বেশ চিন্তার ছাপ স্পষ্ট দেখতে পাই। নিলয় বিছানায় চলে এসে গা এলিয়ে দেয়। ওই শোন, এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ, তোকেই ডাকছি আমি, এইদিকে আয়, আয় আয়। নিলয় এক কাঁধে ব্যাগ ঝুলিয়ে আরেক হাত পকেটে গুজে মাথা নিচু করে ক্যাম্পাসে প্রবেশ করে। ধীর পায়ে হাঁটতে থাকে নিলয়। তখনই নিলয়কে উদ্দেশ্য করে আরাফের ডান হাত সাফিন ডাকলো। নিলয় একবার পেছনে তাকিয়ে শিওর হয়ে নাই ওকে ছাড়া অন্য কাউকে ডাকছে না, কিন্তু না, তারা নিলয়কেই ডাকতে থাকে। নিলয় একটু তাড়াতাড়ি হেঁটেই ওদের সামনে আসে। এসে দাঁড়াতেই সাফিন বলে উঠল, ভাই ওই বদপোলা আসছে। আরাফ চায়ের কাপটা বেঞ্চের ওপর রেখে টি স্টল থেকে বের হয়ে এসে নিলয়ের দিকে তাকালো। সাথে আরাফের সাথে বেরিয়ে আসে মুজিব, হৃদয় আর সোহাগ। কিরে, কেমন আছিস? জি ভালো। নিলয়ের উত্তর শুনে আরাফ কপাল কুঁচকে নিলয়ের দিকে মাথা থেকে পা পর্যন্ত দেখল।
ভাব দেখে মনে হচ্ছিল আরাব বোধহয় দর্জির কাজ শিখবে, কিন্তু না, নিলয়ের দিকে তাকিয়ে আরাব বলে, তোর নামটা কি জানো? জি নিলয়, আমার নাম নিলয় ভাই। নিলয় ভাই? ক্যাম্পাসের ডন নাকি রে তুই? কিরে সাফিন, মুজিব আমাকে আগে বলিসনি তো ক্যাম্পাসের নিলয় ভাই নামে ডন আছে? এটা তোরা ঠিক কাজ করস নাই মামা, আমাদের তো আগে বলবি। তা নিলয় ভাই, আপনি কোন ইয়ারে আর আপনার ছেলেরা কই সব? যতই হোক ডন মানুষ। নিলয় ভাই প্রভাবশালী ব্যক্তি। নিলয় কোনো কথাই বলে না, কেবল একটু ঠোঁট বাঁকিয়ে মুচকি হাসলো। আর সামনে দাঁড়িয়ে থেকে সবাই উচ্চস্বরে হাসতে লাগলো। নিলয় ভয়ে ভয়ে বলে ওঠে, আপনার ভুল হচ্ছে ভাইয়া, আমি আমাকে নিলয় ভাই বলি নাই, আপনাকে ভাই সম্বোধন করে ডেকেছি আমি। নিলয়ের বলা শেষ হওয়ার আগেই আরাপ নিলয়ের কলার চেপে ধরে টান দিয়ে কাছে এনে সজোরে চড় মারল। তারপর বলতে লাগলো, বাপ মায়ের শিক্ষা দেয়নি যে কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছে, তাকে জিজ্ঞেস করতে হয় সে কেমন আছে। বড়দের সম্মান করে কথা বলতে হয়। নিলয় কিছু বলতে গিয়েও পারে না, কেমন যেন ডান পাশের গালটা বো বো করতে লাগলো। কিছু বোঝার আগেই সাফিন চুল চেপে ধরে বা গালে আরেকটা চড় দিয়ে বলল, খুব বেড়েছিস না? তোর মতো ছেলেদের পুরোটা গিলতে সময় লাগবে না আমার। কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছিস আমাদের নামে? তোর তেরা কথা বলা আজ শিখিয়ে দেব। শাওন, জি ভাই। ওরে আজ শিখিয়ে দিবি বড়দের সম্মান করা। ভাই ফুল কোর্স। নিলয় কিছু বলে না, কেবল ঠায় দাঁড়িয়ে আছে। কেবল মনে পড়ে রিশাদের কথা। রিশাদ কাল বলেছিল কর্তৃপক্ষের কানে যেন কথাটা বলি, কিন্তু নিলয় তো বলেনি। তাহলে রিশাদই এমন করেছে। খেয়াল করা, রিশাদি তাকে অনেক বেশি ভালোবাসে, তাই হয়তো এমন করেছে। নিলয় মনে মনে রিশাদের কথা ভেবে হাসে, কিন্তু ডান গালের ব্যথায় হাসিটা প্রশস্ত হয় না। নিলয় চুপ হয়ে যায়। নিলয় বুঝতে পারছে সামনে যে আরও বিপদ ঘনিয়ে আসছে তা ছিল ওর কল্পনাতীত। আসন্ন বিপদের সাথে সাথে চারদিকের পরিবেশটাও যেন বিষণ্ণ হয়ে আসছিল। চারপাশের পরিবেশ যেন ফাগুনের প্রথম প্রহরটা সৌন্দর্য মণ্ডিত করেছে। চারপাশ যেন নতুনভাবে সেজেছে। নীল রঙা ড্রেস পরে একটি মেয়ে বেশ সন্ধান করে হেঁটে জটলা হওয়ার মানুষদের স্থানের দিকে আসছে। নিলয় একবার মেয়েটার দিকে তাকিয়ে চেয়ে থাকে। মেয়েটি নিলয়ের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। নিলয় মেয়েটাকে চিনতে পারে। এটা ওই মেয়ে যাকে আগের দিন নিলয় ভুল করে ধাক্কা দিয়ে ফেলেছিল, আর মেয়েটা তাকে চড় মেরেও দিয়েছিল একটা। মেয়েটার নাম নিলয় জানে না, কেবল গতকালের দুর্ঘটনার পর নিলয় মেয়েটাকে চিনে নিয়েছে। মেয়েটা হাসতে হাসতে আরাবদের সাথে যোগ দিল। নিলয় মেয়েটার দিক থেকে চোখ না সরিয়ে সেদিকেই তাকিয়ে আছে। মেয়েটার নাম নেহা। নেহা নিলয়ের দিকে একবার তাকিয়ে হাসি থামিয়ে বলে, আজকের এই মুরগিটাকে? কথাটা বলে নেহা উচ্চস্বরে হেসে ওঠে। নিলয় মেয়েটির হাসির দিকে তাকিয়ে থাকে অপলক। কেমন যেন বিবাহমান স্রোতের আবেগময়ী শব্দের কোলাহলে চারপাশ স্তব্ধ হয়ে নিলয়ের কানে কেবল নেহার হাসির ঝংকার বেজে চলেছে। আরাফ নিলয়ের দিকে তাকিয়ে তা বুঝতে পারে। আরাফ নিলয়ের কলার ধরে বলে, ওই হিরো, এই যে একটা মেয়ে আসছে, শর্ট স্কার্ফ পরা। আচ্ছা, কিসমিস খাইছস কখনো? জি জি ভাইয়া। আজ আবার খাবি। ওই যে দেখ দেখ ওই যে মেয়েটা, হ্যাঁ ওরে গিয়েই তোকে করতে হবে। কি করতে হবে ভাই? কথাটা বলার সাথে সাথেই একটা লাথি মারে সাফিন। নিলয় সিটকে পড়তে গিয়েও পড়ে না। সাফিন অবাক হয়। যতটা দূরে নিলয় পড়বে ভাবছিল, নিলয় তো পড়েনি, বরং সেখানেই দাঁড়িয়ে থাকে। সাফিন বেশ জোর গলাতেই বলে, বোঝস না কি খাইতে বলছে ভাই তোরে? খুব পাকছস এখনই। ভাইয়ের মুখের থেকে শুনতে চাস না কি করতে হবে? বলে দেন ভাই, ছেলের বয়স হয়েছে আর পাখাও গজিয়েছে। তখনই সবাই নিলয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে, মারে ইচ্ছা মতো। মারার সময় কোনো জায়গার কোনো বিচার আচার ছিল না। শারীরিক নির্যাতন ছেলেদের কিভাবে করা হয় সেই সময় বুঝেছিল নিলয়। নিলয়কে সবাই গণপিটুনি দিতে থাকে। চোখ দুটো চলে যায় দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। নেহা নামের মেয়েটি একবার বলে ওঠে, আরাফ থামো প্লিজ, এমন করো না, ও মরে যাবে। এমন কেন করো তোমরা? নেহা এসে আরাবদের সেখান থেকে নিয়ে চলে যায়। ভার্সিটির অনেক ছেলে মেয়ে দাঁড়িয়ে দেখতে থাকে নিলয়ের রক্তাক্ত শরীরটা মাটিতে পড়ে থাকতে। নিলয় কাঁচতে থাকে, মুখ দিয়ে লালাসহ রক্ত বের হতে থাকে। পেটে ব্যথায় আর দাঁড়াতে পারছে ওরা। কথা বন্ধ হয়ে আসছিল, চোখ দিয়ে শুধু অজর ধারায় পানি ঝরছিল। নিলয় তলপেটে হাত দিয়ে পাগলের মতো মাটিতে গড়াগড়ি খাচ্ছিল।
নিলয় কোনো একজনকে দৌড়ে আসতে দেখে, পরিচিত একটা মুখ। নিলয় শুনতে পায়, নিলয়, ঠিক আছিস তুই? তোর কিছু হবে না, আমি আসছি। নিলয় মুখ ও কণ্ঠটা বেশ ভালো করে চেনে। ঋষাদ দৌড়ে আসে নিলয়ের কাছে। নিলয়ের হাত ধরে টেনে তুলতেই নিলয় দেখতে পায় আরও একজন এগিয়ে আসছে তাদের দিকে। নিলয় একটু অবাক হলেও কিছু বলতে পারে না। সেই একজনটা হলো নেহা। কিন্তু নেহা কেন এগিয়ে আসে নিলয়কে বাঁচাতে? প্লিজ তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যান, চলুন আপনাকে আমি পৌঁছে দিচ্ছি। নিলয়কে সেদিন নেহা আর ঋষাদ হসপিটালে নিয়ে যায়। নিলয় কিছুদিন পর সুস্থ হয়ে ওঠে। নিলয় মেসে ফিরে আসে। এই কয়দিন ঋষাদ নিলয়কে অনেক বেশি কেয়ার করেছে। নিলয়, সরি রে, আমার জন্য তোর মার খেতে হয়েছে। আরে বাদ দে। আমি যদি বিচার না দিতাম তাহলে এত কিছু নাও হতে পারতো। প্লিজ তুই কিছু করিস না, চল আমরা পুলিশের কাছে যাই। নিলয় কোনো কথাই বলে না, কেবল একটু হাসে। গায়ে ব্যথা থাকায় জোরেও হাসতে পারছে না। ঋষাদ জানে নিলয়ের হাসির কারণ, তবুও নিলয়ের দিকে ভ্রু কুচকে তাকায় ঋষাদ। বোকার মতো প্রশ্ন করে, হাসিস কেন তুই? এমনি সিগারেট দে। মনে নেই সেদিন সিগারেট না খাওয়া নিয়ে আরবদের সাথে তোর ঝামেলা হয়েছিল? সেদিন তো সিগারেট খাইতে চাসনি, কিন্তু আমি তো জানি তুই সিগারেট ছাড়া চলতেই পারিস না। এসব বাদ দে, চল পুলিশের কাছে যাই। পুলিশ কি করবে? তাহলে কি করবে তুই? আর কতদিন এভাবে? এবার তো চলো। আরাপের কথা শুনে নেহা যেন কেমন নড়ে চড়ে বসলো। আরাপের কাঁধ থেকে মাথা তুলে এক হাত দূরে সরে আসলো নেহা। আরাফ এগিয়ে যেতে নেহাও সরে যেতে থাকে। আরাফ আবার বলে, কি হচ্ছে নেহা? এমন কেন করো? আমি না, তুমি কেমন যেন করছো। কেমন করছি? তোমার হাতকে কন্ট্রোল করো, আমার লজ্জাস্থান ছোঁয়ার চেষ্টা করছো। প্লিজ আরাফ, এসব বিয়ের পর এমন কেন করছো তুমি? কাম অন নেহা, বিয়ের পর তো রাত দিন পড়েই আছে, আগে তো একটু মস্তি করে নেই। আর সবাই জানে একটা মেয়ের সাথে একটা ছেলের ফিজিক্যাল রিলেশন না হলে সে মেয়েটা ছেলেটাকে ছেড়ে চলে যায়। এটাই বাস্তবতা। তোমাকে ভালোবাসি, তোমার সাথে রুম ডেট না হলে তুমি ছেড়ে চলে যাবে। চুপ, আর একটা কথাও বলবে না তুমি। তোমার কাছে ভালোবাসাটা এইরকম হতে পারে, কিন্তু আমার কাছে না। আমারই ভুল ছিল তোমার প্রপোজাল গ্রহণ করা। আমি যাচ্ছি। নেহা উঠে চলে আসে। নেহা আরাবকে প্রথম সময় কাটানোর জন্য ভালোবাসলেও ধীরে ধীরে চেয়েছিল আরাবকে সে সত্যিকার অর্থে ভালোবাসবে। কিন্তু আরাবের কাছে আজ ভালোবাসা টিকিয়ে রাখার নতুন এক বাস্তব গল্প শুনে ভালোবাসাটাই কেমন যেন গা গুলিয়ে তুলেছে। নেহা চাইলেও ব্রেকআপ করতে পারছে না, কারণ আরাফের বাবা নেহার বাবার থেকেও প্রভাবশালী। আর তাছাড়া যদি সবাই মিলে নেহাকে তুলে নিয়ে যায় তখন কি হবে? এসব কিছু ভেবে নেহা রিলেশন চালিয়ে যাচ্ছে। আর ওদিকে আরাফ একজন প্লে বয়। তবে নেহাকে সে সত্যি ভালোবাসে। তবে আরাফ আরও অনেক মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে আছে। এটা নেহা যেমন জানে না, তেমনি ওই বাকি মেয়েগুলো জানে না আরাফ কেবল তাদের সাথে ফিজিক্যাল রিলেশনের জন্যই ভালোবাসার নাটক করছে। নেহা মাথাটা নিচু করে হাঁটে। কেমন যেন সব অস্বস্তি লাগছে। আরাফের মুখটা মনে পড়লেও ওর চরিত্রের কাছে তা কালো হয়ে ভাসছে। দূর থেকে নিলয়কে নেহা দেখতে পায়। মাথা নিচু করে ছেলেটা আসছে। আর এদিকে নিলয় বেশ কয়েকদিন পর ভার্সিটিতে আসলো। মজার ব্যাপার হলো নিলয় এ অবধি যে কয়েকদিন ভার্সিটিতে এসেছিল কোনোদিনও ক্লাস অবধি যেতে পারেনি। ক্যাম্পাসে আসাকালীন জার্কিংয়ের শিকার হতে হয়েছে তার। তারপর অপমানে ফিরে আসতে হয়েছে, না হয় ফিরে আসতে বাধ্য করেছে তাকে। নিলয় মাথাটা নিচু করে এগিয়ে যাচ্ছে। ওই নিলয়, এদিকে আসো। নিলয় থমকে দাঁড়ায়। এ অবধি নিলয়কে এখনও কেউ নাম ধরে ডাকেনি বা এইভাবে ডাকেনি। নিলয় ঘুরে তাকিয়ে দেখে নেহা নামের সেই মেয়েটি তাকিয়ে আছে নিলয়ের দিকে এবং হাত ইশারা করে ডাকছে। নিলয় ধীর পায়ে এগিয়ে যেতে থাকে নেহার দিকে। তখনই পেছন থেকে কে যেন নিলয়ের কাঁধে হাত রাখলো। নিলয় ঘুরে তাকাতে দেখে আরাফ আর তার দলের ছেলেপুলেরা। নিলয় মাথাটা নিচু করে নেয়। কোথায় যাচ্ছিস? কোথাও না ভাইয়া। নেহার দিকে যাচ্ছিস না? নেহা, তুমি যাও এখান থেকে। কেন? বললাম না যেতে। দেখো আরাব, ছেলেটাকে অনেক সমস্যায় ফেলেছো। ক্লাস করতে দাও ওকে ঠিক মতো। দিব না। আর এত দরদের কি আছে? চলে যাও। নেহা আর কিছু বলে না। নিলয়ের দিকে একবার তাকিয়ে চলে যায়। নিলয় সবার দিকে আরেকবার তাকিয়ে মনে মনে বলে, শালারা আবার এসেছিস? নিলয়কে নিয়ে ওরা ক্যাম্পাসের মাঝখানে এসে দাঁড়ায়। আরাফ সাফিনের দিকে ইশারা করে বলে, নে শুরু কর। সাফিন, মুজিব আর সোহাগ চিৎকার করে লোক ডাকতে শুরু করে। নিলয় কেবল বোকার মতো চেয়ে থাকে।
খানিকটা পর অনেক স্টুডেন্টস জমা হয়ে যায়। আরাফ তখন চিৎকার করে বলে, বন্ধুগণ, আজ আমাদের এই নতুন হিরো ভার্সিটির বাইরে কোনো মেয়েকে টিচ করবে, তার গালে চুমু খাবে। সবাই কি তা দেখতে চাও? কেউ কোনো কথাই বলে না, কারণ এমনটা সবার ক্ষেত্রেই হয়েছে। কোনো স্টুডেন্টস বাদ যায়নি আরাফের মর্মান্তিক জার্গের থেকে। তাই সবাই সাই না দিলেও আরাফ নিলয়ের ঠিকই ভার্সিটির গেট অবধি টেনে হিসড়ে নিয়ে আসে। নিলয় ভার্সিটির গেটের কাছে এসে দাঁড়ায়। আরাফ তখনও নিলয়ের জামার কলার ধরে আছে। নিলয় তখনও যথেষ্ট সম্মানপূর্বক ভাষায় বলে ওঠে, আরাফ ভাই, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আর কোনোদিনও ভার্সিটিতে আসবো না। আমাকে মাফ করে দিন। আমি কোনোদিনও আপনাদের সামনে আসবো না। চুপ শালা, এখন কোনো কথা বলবি না। এই সাফিন, ফোন বের করে ভিডিও করে নে। আর কি যেন তোর নাম? ভাই ওর নাম তো নিলয়। ও হ্যাঁ, শোন হালারপুত, সামনে তাকা, দেখ অনেকগুলো মেয়ে আসছে। ওই মেয়েগুলোর মধ্যে যে টাইট পোশাক পরে আছে তাকে যে সরাসরি বলবি আপনার সাথে করতে চাই। ছি ভাই, এসব কি বলেন? আমি পারবো না। কথাটা বলার সাথে সাথে নিলয়ের গালে সাফিন এসে চর বসিয়ে দেয়। আরাফ রেগে গিয়ে বলেই ফেলে, শালা মাদারচোদ, যা বলছি তাই কর, না হলে তোর খবর আছে। আর শোন, আমাদের দিকে একদম তাকাবি না, সোজা যাবি, বলবি আর চলে আসবি। নিলয়কে আরও একটি কোষে চট দিয়ে সবাই সেখান থেকে চলে আসে। নিলয় কিছু বলে না, সোজা মেয়েগুলোর সামনে গিয়ে আরাফদের বলা কথাগুলোর মধ্যে প্রথম কথা বলতেই মেয়েটা চিৎকার দিয়ে ওঠে, নিলয়ের গালে কোষে চড় মারে। সাথে সাথে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। ক্যাম্পাসে তখন আরও যেসব বড় ভাইরা ছিল ওই সময় সেখানে এসে নিলয়কে রাস্তার উপর রেখে ইচ্ছে মতো মারতে থাকে। জনতাও গণপিটুনি দিতে থাকে। বেশ কিছু সময় নিলয়ের উপর এক প্রকার ঝোড়ো নির্যাতন চলতে থাকে। কেউ শোনানি সে সময় নিলয়ের কথা। অনেক লোকের ভিড়ে পরিচিত দুটো মুখ নিলয় দেখতে পায়, নেহা ও রিশাদ। কিন্তু তাদেরও কিছু করার ছিল না, কেবল তারা আত্মচিৎকারে বলে চলেছে, আপনারা ওকে ছেড়ে দিন। কিন্তু কেউ শোনেনি ওদের কথা। হঠাৎ করে নিলয়ের ওপর সবার মারের ঝড়টা থেমে যায়। নিলয় রক্তাক্ত অবস্থায় সামনে তাকিয়ে দেখে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে। নিলয় যেন প্রাণ ফিরে পেল। এই অবস্থার মধ্যে পড়ে পুলিশদেরকে নিলয়ের আসলেই বন্ধু বলে মনে হতে লাগলো। রিশাদ আর নেহা দৌড়ে নিলয়ের কাছে আসে। নিলয়ের গাল বেয়ে রক্তের লালা যেন চারপাশে ছড়িয়ে পড়েছে। টি শার্টটা রক্তাক্তে লাল রঙে ছেয়ে গেছে। পুলিশের মধ্যে অফিসার গোছের লোক বলে উঠল, কি হয়েছে এখানে? সবাই কেন ছেলেটাকে এভাবে মারছে? রিশাদ কিছু বলতে যাবে তখনই কোথা থেকে আরাফ এসে সামনে দাঁড়ায়। অফিসারকে সালাম দিয়ে বলে, স্যার, ও একটা অভদ্র ছেলে, মেয়েদের প্রচুর উদ্বিগ্ন করে। ওই যে এখন ওইখানে ওই মেয়েটাকে বাজে কথা বলেছে বলে সবাই ওকে মারছে। পুলিশ অফিসার রাফিন মেয়েটার দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞাসা করতে মেয়েটি কান্না করতে করতে বলে, জি স্যার, এই ছেলেটা আমাকে এসে অনেক বাজে কথা বলেছে। রাফিন আর কোনো কথাই শোনে না, সোজা নিলয়কে একটা চর দিয়ে থানায় নিয়ে চলে যায়। নিলয় থানায় বসে আছে, হেলান দিয়ে বসে কি যেন ভাবছে। অফিসার রাফিন খানিকটা অবাক হয় নিলয়কে দেখে, কারণ এখানে যারা যারা আসে সবাই ছাড় পাওয়ার জন্য অনেক আবদার করে। কিন্তু নিলয় গাড়িদের ভেতরের দেওয়ালে হেলান দিয়ে এক পা লম্বা ও আরেক পা খাটো করে একটা হাত সেই পায়ের ওপর দিয়ে বসে আছে, একদম চুপচাপ। গাল বেয়ে কপাল ফেটে যাওয়ার রক্ত বের হচ্ছে তখনও। সেদিকে নিলয়ের কোনো খেয়ালই নেই। শেষমেশ অফিসার রাফিন তা সহ্য করতে না পেরে বলেই ফেলে, ওই ছেলে, তোর কপাল কেটে রক্ত বের হচ্ছে, দাঁড়া ডাক্তার নিয়ে আসছি। দরকার নেই, আমি মেসেজেই ডাক্তার দেখিয়ে নিতে পারবো। হোয়াট? তুই কি পাগল? তোকে কে ছেড়ে দেবে? পাগলের মতো কথা না বলে বসে থাক। রাফিন ডাক্তার আনতে চলে যায়। একসময় ডাক্তার নিয়েও আসে। ভেতরে প্রবেশ করে ডাক্তার ক্ষত ড্রেসিং করে ব্যান্ডেজ করে চলে যায়। নিলয়কে রাফিন বলে, কি দরকার ছিল মেয়েদের টিচ করার? তোকে দেখে তো ভালো ঘরের ছেলে বলেই মনে হয়। হাসিস কেন? যদি বলি আমি এমন কিছুই করিনি, তাহলে কি ছেড়ে দেবেন? দেব। তোকে দেখে মায়া হচ্ছে বড্ড। উপরে দেখে কারো মায়াতে পড়তে নেই। মানে কিচ্ছু না। আপনি মায়াতে পড়বেন, সেই মায়া কাটাতে অনেক বেশি সমস্যা। যেমন আপনি আপনার স্ত্রীর মায়াতে ওর সাথে ঝগড়া হওয়ার পরও না পারছেন এখানে থাকতে, না পারছেন ওনার সাথে কথা বলতে। ওই ছেলে, তুই কিভাবে জানলি আমার বউয়ের সাথে ঝগড়া হয়েছে? আপনার কপালে দুটো চিন্তার ভাঁজ দেখে। কি মানে? নিলয় কোনো কথাই বলে না, কেবল মনে মনে হাসে। নিলয় কেবল আন্দাজে ঢিল ছুঁড়েছে মাত্র, কিন্তু ঢিলটা এভাবে টার্গেটে লাগবে সেটা নিলয় নিজেও জানে না।
পুলিশ অফিসার থানায় থাকা আয়নাতে নিজেকে একবার দেখে নিল। কপালে ওনার কোনো ভাঁজ নেই। উৎসুক দৃষ্টিতে নিলয়ের দিকে তাকায় উনি। নিলয় জানে এখন রাফিন তাকে নানা রকম প্রশ্ন করবে, তাই সে প্রসঙ্গ ঘুরিয়ে বলতে থাকে, আমি নতুন, এই শহরে নতুন, ভার্সিটির নিতান্তই নতুন এক স্টুডেন্ট। খেটে খাওয়া বাবার গরিব সন্তান, খুব কষ্ট করে এখানে পড়তে এসেছিলাম, কিন্তু কপাল দোষে এই জার্ক বাহিনীর পাল্লাতে পড়েছিলাম, যারা প্রতিনিয়ত তাদের কাছে আমার রক্তের খেসারত দিতে হচ্ছে। আপনাদের মতো পুলিশরা ওদের কথা শুনে নিশ্চুপ থাকেন। যারা জার্ক দিয়েছিল তারা ছিল প্রভাবশালী বাবুর কুলাঙ্কার সন্তান। অমানুষের মতো নির্যাতনের শিকার হতে হয়েছে আমার, এমনি আমার মতো নতুনদেরও। স্যার, এই ক্যাম্পাসে জার্গিং এর আরো অনেক ভয়ানক, আরো ভয়ঙ্কর ইতিহাস আছে। আপনারা তো কেবল বোবা থাকেন, আর যাকে জার্ক করা হয়েছে তাকে এখানে ধরে এনেছেন। মেয়েটাকে আমি কিছুই বলিনি, জাস্ট জার্কের জন্য এসব কিছু হয়েছে। আপনারা পারবেন না কোনোদিন কিছু করতে। ওহো, বুঝতে পারছি, তাহলে এটা আরবদেরই কাজ, কিন্তু কিছু করতে পারবো না মানে? হ্যাঁ, এতদিনে কিছুই করেনি যখন, এখন করে কি হবে? যা করার আমরাই করব। মানে ওদের জাক সহ্য করি। রাফিন কোনো কথাই বলে না, কেবল চুপ হয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে। ঠিক সেই সময় কালো স্যুট পরা, ভেতরে সাদা শার্ট, কালো টাই, তার সাথে ম্যাচিং করা কালো প্যান্ট, হাতে নীল ফাইল ধরে আছেন। রাফিন লোকটাকে বেশ ভালো করে চেনে। ওনার নাম আদনান, দেশের নামকরা একজন বড় ব্যবসায়ী, 10টা কোম্পানির মালিক আদনান সাহেব। রাফিন দেখে আরও কয়েকজন লোক ওনার পেছনে থানায় প্রবেশ করে, আর তারা সবাই উকিল। রাফিন এত সব নামি দামি লোককে একসঙ্গে দেখে বেশ ঘাবড়ে যায়। রাফিন সাথে সাথে উঠে দাঁড়িয়ে আদনান সাহেবকে উদ্দেশ্য করে বলে, স্যার আপনি প্লিজ বসুন। কি খাবেন স্যার, ঠান্ডা না কফি? ওই কে আছিস, স্যারদের জন্য ঠান্ডা নিয়ে আয়। আদনান সাহেবের আংশিক মুখ বেঁকিয়ে রাফিনের দিকে একবার তাকায়, তারপর চেয়ারে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, রাফিন সাহেব, আমি বসতে আসিনি, এইমাত্র যাকে ধরে এনেছেন তাকে ছাড়াতে এসেছি। আদনান সাহেব কথা শেষ করতে না করতেই রাফিন দেখে আরও দুজন লোক থানায় প্রবেশ করে, নেহা ও রিশাদ। নেহা অবাক চোখে তাকায় রাফিনের সামনে আদনানকে দেখে। কে না চেনে তাকে? শহরের সবাই এই আদনানকে এক নামে চেনে, আর সেই বিশিষ্ট লোক নিলয়কে ছাড়াতে এসেছে। নেহা তা ভেবেই অবাক হচ্ছে। স্যার আগে বসুন প্লিজ, তারপর কথা বলছি। নো মিস্টার রাফিন, এই নিন। আদনান সাহেব আর কোনো কথা বলে না, সোজা নিলয়ের জামিনের কাগজ রাফিনের টেবিলের সামনে রেখে দেয়। রাফিন আর নেহা সবাই বড় বড় চোখে তাকাচ্ছে টেবিলে রাখা কাগজের দিকে, আরেকবার তাকাচ্ছে স্যুট টাই পরা আদনান সাহেবের দিকে। রাফিন মনে মনে বহুবার বলেই ফেলেছে, এই ভদ্রলোকের ঝামেলা যত তাড়াতাড়ি শেষ করা যায় ততই নিজের জন্য মঙ্গল। কিন্তু ভদ্রতার খাতিরে কিছুই করতে পারছে না রাফিন তাড়াতাড়ি কাগজটা দেখে বলে, রহিম ভাই, নিলয়কে নিয়ে আসুন। নিলয় আসে। সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। ইনোসেন্ট মুখশ্রী, গোল গোল দুটো চোখের ঢলঢল চাহনি নিয়ে নিলয় আসে। সবাই অবাক হয়ে তাকাই, কেবল রিশাদ বাদে। আদনানের সাথে থাকা লোকগুলো ভাবে কি এমন বিশেষত্ব আছে এই ছেলের মধ্যে, যার জন্য এই প্রভাবশালী আদনান সাহেব তাকে ছাড়াতে এসেছে। কি সম্পর্ক ওর সাথে? কিন্তু কেউ কিছু জিজ্ঞাসা করার সাহস পায় না। নিলয় আসতেই আদনান সাহেব বলে, আরবদের আমি দেখছি। না, তার আর কোনো দরকার নেই, রাফিন সাহেব আছে তো, উনি দেখে নেবে। আদনান আর কোনো কথাই বলে না, রাফিনের দিকে তাকিয়ে এক তীক্ষ্ণ দৃষ্টি দেয়। রাফিন বুঝে নিয়েছে তার কি করতে হবে। আদনান আর দাঁড়ায় না, নিলয়ের দিকে আরেকবার তাকিয়ে আদনান সোজা চলে আসে থানা থেকে। নিলয় ধীর পায়ে এগিয়ে এসে রাফিনকে বলে, বলছিলাম না স্যার, আমি মেসেজেই ব্যান্ডেজ করে নেব। নিলয় আর কোনো কথা না বলে সেও থানা থেকে চলে আসে। রাফিনের মনে হাজারটা প্রশ্ন নিলয়কে নিয়ে, কিন্তু সে প্রশ্নগুলো করার একদমই সুযোগ পায় না। তবে রাফিন জানে এখন তার কি করতে হবে। সোজা ভার্সিটিতে যেতে হবে, তারপর বাকিটা সেখানেই দেখা যাবে কি হয়। কালো রং এর 4 জন পুলিশসহ জিপ গাড়িটা ভার্সিটির মধ্যে প্রবেশ করে। কিছু সময় আগে ঘটে যাওয়া ঘটনাগুলো সবার এখন মুখে মুখে, তাই পুলিশ আসবে এটাই স্বাভাবিক। আর সবাই জানে পুলিশ এসে আসামির বিরুদ্ধে কথা বলবে, তাই সবাইকে আরাপের ভয়ে মিথ্যে কথা বলা ছাড়া কোনো উপায় নেই। কারণ রাত শেষে ঠিকই ভার্সিটিতে সবার আসতেই হবে। আর এটা সুযোগে স্থানীয় প্রভাবশালী লোকের ছেলেগুলো দূরের ছেলে মেয়েদের নিয়ে যা ইচ্ছে করে। প্রতিবাদ করলে সমস্যা কমার থেকে দ্বিগুণ বেড়ে যায়। রাফিনের গাড়িটা যখন ভার্সিটির প্রাঙ্গণে এসে থামে, তখন সবাই সেদিকে তাকিয়ে আছে। আরাপ আর তার ছেলেরা ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। রাফিন সোজা সেখানে যায়। ওই ওঠ। আরাফের উদ্দেশ্যে বলা কথাটা আরাপ প্রথমে শুনেও খেয়াল করেনি,
কিন্তু বাকিরা ঠিকই শুনে চুপ হয়ে যায়। রাফিন জামার কলার ধরে আরাবকে টেনে তুলতেই ভার্সিটিতে যেন তখন এক থমথমে পরিবেশ বহন করে। সবাই চুপ হয় এবং উৎসুক হয়ে সেদিকেই তাকিয়ে আছে। আরাফ হেসে দিয়ে বলে, অফিসার, আপনার বুকে সাহস আছে দেখছি, কিন্তু যেটা করছেন এর ফল অনেক খারাপ হবে। কথাটা শেষ করতেই রাফিন আরাফের গালে কষে চট দেয়। আরাফের পাশে থাকা ওর দলের ছেলেরা রাফিনের দিকে ছুটে আসে, কিন্তু আরাফ তা আটকে নেয়। আরাফ জোরে হেসে ওঠে। রাফিন বলে, আজ শেষবারের মতো তোকে বলছি, এরপর আর যদি একটা স্টুডেন্টকে কোনো প্রকার র্যাক করেছিস তোরা, তাহলে দেখিস আমার থেকে খারাপ আর কেউ হবে না। আরে অফিসার, এই অবধি কেউ কিছু করতে পারেনি, আর আপনি তো কোথাকার বাল, কোন পুলিশ? জাস্ট একটা ফোন কলে আপনাকে সোজা বিভাগ ছাড়া করে দেব। আইনের শিকলে হাত বাঁধা, না হলে তোকে এখানেই মেরে রেখে দিতাম। তোদের আজকেই থানায় নিয়ে থেরাপি দিতাম, কিন্তু তোদের পাস্ট হিস্টোরি শুনে খারাপ লাগলো। তবে তোদের সাথে খুব দ্রুত আবার আমার দেখা হবে। মাথায় রাখিস, নিলয়ের সাথে যেটা করেছিস সেটার ফল তোদের হাড়ে হাড়ে টের পাওয়াবো আমি। স্যার, আমরা না দিলেও ক্যাম্পাসে অনেকে আছে, তাদের কিভাবে ঠেকাবেন? রাফিন বিদ্রুপের একটা হাসি দিয়ে রাফিনের দিকে তাকিয়ে বলল কথাটা। রাফিন জানে আরাফও এই এলাকার প্রভাবশালী একজন নেতার ছেলে, তাই বেশি ওভার রিয়াক্ট করলে লাশও তার পড়ে যেতে পারে। তবে রাফিন বলে, কি করে ঠেকাবো? পিছনে লাঠির ডান্ডা পড়লে এমনিই সব ঠান্ডা হয়ে যাবে। তোদের এসব নিয়ে কষ্ট করে ভাবতে হবে না, কেমন? রাফিন আর তাড়ায় না, সোজা চলে আসে। ক্যাম্পাসের সব লোক রাফিনের দিকে তাকিয়ে আছে। এই 5 বছরে এই রকম ঘটনা প্রথম ঘটল। কিন্তু আরাফ থেমে থাকার মানুষ না। ফোন বের করে তার বাবা ও চাচাকে সবটা বলল। ক্যাম্পাসের গেটের কাছে আসতেই নেহার সাথে রাফিনের দেখা। রাফিন জিপ থেকে নেমে নেহার সামনে গিয়ে দাঁড়ায়। নেহা ভ্রুকুচকে তাকায় রাফিনের দিকে। রাফিন কোনো ভনিতা ছাড়াই বলে, আপনিও তো গিয়েছিলেন থানায় নিলয়কে দেখতে। আদনান সাহেবকে চিনেন? তাকে কেই না চেনে। আরে আমি বলতে চাচ্ছি, নিলয়ের সাথে ওনার কি সম্পর্ক? আমিও জানি না। মানে আপনার না ফ্রেন্ড? সেটাও জানি না। আরে ম্যাডাম, তাহলে দেখতে গিয়েছিলেন কেন? জানি না। উফ, জানেনটা কি? কিছু না। ওকে, নিলয়ের ঠিকানাটা দিন। সরি মিস্টার, সেটাও জানি না আমি। অ্যাকচুয়ালি আমার সাথে লিওনের এখনো কথাই হয়নি। ওকে আমার বিএফ মেরেছিল বলে দেখতে গিয়েছিলাম। নেহা চলে আসে। রাফিন বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে আসে ভার্সিটি থেকে। নেহা ধীর পায়ে ক্যাম্পাসে এগিয়ে যায়। আরাফ নেহাকে দেখে ডাক দেয়। নেহা সেদিকে যায়। আরাফের কাছে যেতেই আরাফ বলে, তুমি নীলাকে কেন দেখতে গিয়েছিলে? এমনি। এমনি মানে? কি সম্পর্ক তোমার? হ্যাঁ, কি সম্পর্ক? আমি একটা জিনিস খেয়াল করছি, ওকে কিছু বললেই তুমি বাধা দাও। কোথায় এমন নয় তো তুমি আরো প্রেম করছো? আরাফের গালে নেহা একটা চড় বসিয়ে দেয়। আরাফ চোখ বড় বড় করে নেহার দিকে তাকিয়ে আছে। সবাইকে কি তোর মতো খারাপ মনে হয়? তোর মতো কি অন্যের সাথে আমি প্রেম করে বেড়াবো? যাদব ছেলে, কি মনে করিস? হ্যাঁ, তুই অন্যদের সাথে প্রেম করবি আর সেটা আমি জানবো না, আর আমাকে ডেটিং এর ভালোবাসা শেখাতে আসিস, তাই না? নেহা কথাগুলো শেষ করে হনহন করে হেঁটে ভার্সিটি থেকে বের হয়ে আসে। আরাফ গালে হাত দিয়ে নেহার চলে যাওয়ার দিকে তাকায়। সাফিন বলে ওঠে, ভাই, এটা কি হলো? সবটা হয়েছে এই শালা নিলয়ের জন্য। ওকে পেয়ে নেই, একেবারে মেরেই ফেলবো শালার পুতকে। ভাই, রাফিন আর নিহা দুজনেই আজ তোমাকে চর মেরে গেল। সময় খারাপ যাচ্ছে, কাল থেকে জার্ক বাড়িয়ে দে, আর এখনই ঘোষণা করে দে যে যারা পুলিশের কাছে কমপ্লেইন করবে তাকে ভার্সিটি ছাড়া করব। আরাফের কথা মতো সোহাগ আর শাওন সারা ক্যাম্পাসে কথাটা জানিয়ে দেয়। সবাই বুঝে নিয়েছে কাল থেকে তাদের কপালে অনেক খারাপ কিছুই ঘটতে যাচ্ছে। রাফিন নিলয়ের ম্যাচের সামনে দাঁড়িয়ে আছে। সেদিনের ঘটনার পর নিলয়ের ম্যাচ খুঁজে বের করতে রাফিনের সময় লেগেছে 15 দিন। রিশাদ ম্যাচের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসারের সামনে যায়। স্যার, আপনি এখানে? নিলয়ের সাথে কথা বলতে আসলাম। আচ্ছা, ভিতরে আসুন। রাফিন নিলয়ের রুমে আসে। এটা কোনো ম্যাচ বলে ভুল হবে, 5 তলা একটা বাড়ি। নিলয়ের মুখেই ম্যাচ শুনে নিলয়ের ঠিকানা খুঁজে বের করতে অনেক বেশি সময় লাগে ওর। এই পুরো বাড়িতে খুব একটা লোক নেই বললেও চলে। বাড়িটার ভেতরেই একটি ছোট্ট চায়ের দোকান। একজন বয়স্ক লোক সেই দোকানে চা বিক্রি করেন। আর 2টো ফ্যামিলি থাকে নিচতলাতে, আর ওপরের বাকি তলাতে কেউ নেই। সবটা জুড়ে নিলয় আর রিশাদের থাকার জায়গা। রাফিন যখন প্রবেশ করে তখন চারদিক বেশ ভালোভাবেই তাকাতে তাকাতে যায়। সিভিল ড্রেস পরা,
তাই ফ্যামিলির লোকজন খুব একটা কিছুই মনে করেনি। নিলয়দের ফ্ল্যাটে যায় ওরা। নিলয়ের রুমের কাছে আসে, দরজাটা খোলাই আছে। রাফিন আর রিশাদ রুমে প্রবেশ করে। দুটো এসি, দুটো বেড, দুটো সিলিং, একটা 32 ইঞ্চি স্মার্ট এলইডি টিভি, বড় একটা ফ্রিজ, বেশ গোছালো ও পরিপাটি একটি রুম। রাফিন হাবার মতো তাকিয়ে সবটা দেখে নিল, কারণ নিলয় নিজেই বলেছিল সে গ্রাম থেকে এসেছে। খেটে খা গরিব বাপের ছেলেও বহু কষ্টে পড়াশোনা করতে এখানে এসেছে। তাহলে এত কিছু কিভাবে আসলো, কোথায় পেল, কে ও? রাফিনের মনে প্রশ্নগুলো বারবার ঘুরপাক খাচ্ছে। সে এসেছিল আদনানের রহস্য বের করতে, আর এসে আরো বড় রহস্যে পড়ে যাবে রাফিন তা ভাবতেই পারেনি। রাফিন ভেবেছিল হয়তো ভাঙাচোরা একটা ম্যাচ থাকবে, কুড়ে ঘরের মতো রুম থাকবে, কিন্তু রাফিন যা ভেবেছিল তার কিছুই এখানে নেই। এসব কিছু কি নিলয়ের নাকি রিশাদের, জানতে হবে। রাফিন বিড়বিড় করতে থাকে। কখন যে নিলয় সামনে এসে দাঁড়িয়েছে রাফিন তা জানে না। নিলয় বলে, আরে স্যার আপনি? নিলয়, কেমন আছো তুমি? তোমাকে দেখতে আসলাম। জি স্যার, ভালো। তা ভাবি কেমন আছে? ঝগড়া মিটেছে? রাফিন হাসে, তবে অবাক হয় নিলয়ের এখনও সেই কথা মনে আছে দেখে। রাফিন বলে, সব ঠিক। তুমি কি আসলেই ভালো আছো? জি স্যার। কিন্তু এমন পরিস্থিতিতে তোমার তো মানসিক চাপে থাকার কথা, অনেক মেন্টালি প্রবলেম হওয়ার কথা। আসলে স্যার আমি মেন্টালি অনেক স্ট্রং, তো তাই। রাফিন ঘুরে বেড়ায় রুমে। রাফিনের মনে হাজারটা প্রশ্ন, কিন্তু কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। নিলয় জানে রাফিন তাকে কি জিজ্ঞাসা করবে, তাই নিলয় বলে, আদনান সাহেব আমাকে কেন ছাড়িয়ে আনছিল সেটা জানতে এসেছেন? কারণ আমি ওনার গ্রামেরই ছেলে, আর এই বাসাটা ওনারই। আমাদের বাড়ির পাশে ওনার গ্রামের বাড়ি, সেখানে ওনার বাবা মা থাকেন, আর ওনাদের সাথে আমার বাবা মার দারুণ সখ্যতা। উনিও যান সেখানে, আর সেখান থেকে আমার পরিচয় ওনার সাথে, ব্যাস, আর কিছু না। ও, রাফিন এতক্ষণে সব বুঝতে পারে। নিলয়ের সাথে আরো কিছুক্ষণ কথা বলে চলে আসে সেখান থেকে। রাফিন চলে যেতেই রিশাদ বলে, তুই ওনাকে মিথ্যা কেন বললি? মিথ্যে কি বললাম? গ্রামে তো থাকতাম নাকি? আরে সেটা তো অনেক আগের কথা। বাদ দে। আরাফের খবর বল। নেহার সাথে ঝামেলা চলছে, তবে র্যাক করছে খুব। গুড, এটার জন্যই তো আমার ভার্সিটিতে আসা। যত বেশি জাগ করতে ততই সে এগিয়ে যাবে। মানে কোথায় এগিয়ে যাবে? মৃত্যুর দেশে। যাই হোক, ফোন দে তো মাসুমের কাছে। কেন? আরে দে না। নিলয়, তুই আবার শুরু করলি। আমি এখনই ফোন দিচ্ছি, তবে মাসুমের কাছে না। তাহলে কোথায়? আচ্ছা বাদ দে, ভার্সিটিতে যাব। কি? নিলয় কোনো কথা বলে না। বিছানায় বালিশের নিচে থাকা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে পকেট থেকে লাইটার নিয়ে জ্বালিয়ে টানতে থাকে। রিশাদ এসে সিগারেট মুখ থেকে কেড়ে নিয়ে বাইরে ফেলে দেয়। নিলয় হাসতে হাসতে বিছানায় বসে। রিশাদ বলে, তোকে আর ভার্সিটিতে যেতে হবে না, এখনো তুই সুস্থ না। আর তাছাড়া তুই গেলে ঝামেলা বাঁধবেই, ওরা ভালো না। হাসিস কেন? আমি ভালো তো। রিশাদ নিলয়ের প্রশ্নের উত্তর দেয় না, কেবল দীর্ঘ এক নিঃশ্বাস নিয়ে নিলয়ের পাশে গিয়ে বসে। তারপর নিলয়ের দিকে তাকিয়ে রিশাদ বলে, দেখ নিলয়, কেউ না চিনলেও আমি তোকে ঠিকই চিনি। ভয় হচ্ছে রাফিন আর আরাবদের শাসিয়ে এসেছিস বলে। এবার নিশ্চিত খুব বড় রকমের ঝামেলা হবে। তুই এখান থেকে চলে যা, তোর এই বাড়িতে বিক্রি করে দে, আমিও চলে যাই। আরে ভাই কি যে বলিস, চল আদনান সাহেবের কাছে যাই। কেন না? ওনার কাছে যাব না, ওনাকে দেখলে আমার ভয় করে। আচ্ছা ফোনটা দে, মাসুমকে কল দেব। কেন, ঝামেলা করবি বলে? না, দিবি তো, প্রমিস ঝামেলা করবো না। ওকে। নিলয় মাসুদকে কল দেয়। প্রথমবার রিং হতেই রিসিভ করে মাসুদ। ভাইয়া বলো। আরাফের উপর নজর রাখবি? কোন দেশের টপ রকস্টার? তোর সাধারণ একজন জারগার। ও বুঝতে পারছি, আচ্ছা। নিলয়ের থেকে রিশাদ ফোন কেড়ে নিয়ে বলে, মাসুম, একদমই না। জানিস তো আদনান সাহেব কি বলেছিল? তোর জন্য ঝামেলা বাঁধবে শিওর। সরি রিশাদ ভাই। মাসুদ ফোন কেটে দেয়। সে নিলয়ের কথা মতোই কাজ করবে, রিশাদের না। রিশাদ কেবল ভয় পাচ্ছে আরাফ নিলয়কে মারবে সেটার জন্য। রিশাদ ভয় পাচ্ছে অন্য জায়গাতে। 2 দিন পর নিলয় কাঁধে ব্যাগ ঝুলিয়ে ধীর পায়ে ভার্সিটিতে প্রবেশ করে। তখনই কেউ একজন তার ব্যাগ টেনে ধরে। পেছনে তাকিয়ে দেখে নেহা দাঁড়িয়ে।
নিলয় মুচকি হাসে। নেহা বলে, কেমন আছো? জি ভালো, আপনি? আমিও ভালো। নেহা আর নিলয় হেসে হেসে কথা বলছে। ঠিক তখনই কেউ একজন পেছন থেকে সে নিলয়ের মাথায় গাঁটটা মারে। নিলয় ঘুরে তাকায়, দেখে আরাফ আর তার লোকজন নিয়ে নিলয়ের পেছনে এসে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম ভাই। তুই সুস্থ হয়ে এসেছিস? জি ভাই। আচ্ছা চল। কোথায় ভাই? শালা আবার প্রশ্ন করছিস মাদার চোতের বাচ্চা, চল শালা এক্ষুনি। আরাফ ও কোথাও যাবে না। কেন, কষ্ট হচ্ছে? ও তো যাবেই, বাট যাওয়ার পর কি হবে সেটা সে জানে না। আর আমাদের ব্যাপারে নাক গলিও না, না হলে তোমার এই সুন্দর মুখ আর সুন্দর থাকবে না রমণী। আরাফ তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। সীমা এখন ছাড়াবো ওর গায়ে হাত দিয়ে। প্রেম করতাম বলে এতদিন ওকে গায়ে হাত দেই নাই, আর সবার সামনে তোকে চুমু খাবো, দেখি কে বাঁচায়। কথাটা শোনার সাথে সাথেই নেহা কষে আরাফের গালে চড় বসিয়ে দেয়। তারপর নিলয়ের দিকে তাকিয়ে বলে, তুমি কি রকম ছেলে? হ্যাঁ, তোমার সামনে একটা মেয়েকে অপমান করে তুমি কিছু বলতে পারো না? টুটা আরাফের পায়ের নিচেই ছুঁড়ে নেহা, তারপর হনহন করে চলে আসে সেখান থেকে। আরাফ মুচকি এসে নিলয়ের জামার কলার ধরে নিয়ে যায় টানতে টানতে। ভার্সিটির সবাই ওদের দিকেই তাকিয়ে আছে। নিলয় কারো দিকে তাকানোর সুযোগ পাচ্ছে না, কেবল বারবার বলছে, ভাই আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি কি ক্ষতি করেছি আপনাদের? আমাকে দয়া করে ছেড়ে দিন ভাই প্লিজ। নিলয়ের কোনো কথাই শোনে না। ক্যাম্পাসের ঠিক মাঝখানে একটি জামরুল গাছের গোল চত্বরে নিয়ে যায় নিলয়কে। ভার্সিটির সব স্যার ম্যাম আর স্টুডেন্টরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে, কিন্তু কেউ আরাফের সামনে এসে নিলয়কে বাঁচানোর চেষ্টা করছে না। ওর কজন ছাড়া বাকি সবার মুখে এক প্রকার দুশ্চিন্তা ও বিষণ্ণের ছাপ। আরাফেরা গোল চত্বরে গিয়ে বসে, আর নিলয় ওদের সামনে দাঁড়িয়ে আছে। এই কুত্তার বাচ্চা, পুলিশের কাছে নালিশ দিতে খুব মজা লাগে তাই না? আমার নামে বিচার দিয়েছিস, তোর কত বড় সাহস আমি দেখতে চাই। কি ভেবেছিলি তুই পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে? ডাক শালি, তোর কোন পুলিশ আছে ডাক, দেখি কত সাহস আমাকে ধরে নিয়ে যায়। ওরা সবাই হো হো করে হাসতে থাকে, হাসতে হাসতে যেন মাটিতে গড়িয়ে পড়বে এমন অবস্থা। নিলয় শুকনো মুখে তাকায় ওদের দিকে, কোনো কথাই বলছে না ও। কেবল নিলয় বুঝতে পারছে আজ ওর সাথে বেশ খারাপ কিছু হবে, তাই নিলয় কাঁদো কাঁদো মুখে বলে, ভাই আমাকে মাফ করে দিন, আমি পুলিশের কাছে কিছুই বলি নাই, আর কোনোদিনও পুলিশের কাছে যাব না। আমাকে এবারের মতো ছেড়ে দিন ভাই, আমি কিছুই জানি না। নিলয়ের কথা শুনে সাফিন এসে নিলয়ের গালে জোরে একটা চড় বসিয়ে দেয়। নিলয় গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। সাফিন চট দিয়ে উচ্চস্বরে গালি দেয় নিলয়কে, তারপর বলে, শালা কি মনে করিস? আমরা কি গাধা? তোর জন্য প্রথমবার পুলিশ এসে ভাইকে মারছে, আবার বলিস কিছু জানিস না? পুলিশকে কমপ্লেন করিস নাই? তাহলে পুলিশ জানে কি করে তোকে আমরা র্যাগ দিই? র্যাগের কি দেখেছিস এতদিন? এইবার দেখবি শালা। হ্যাঁ সাবিন ঠিক কইছস, ওই ফকিরনির সামনে হাঁটু মুড়ে বসে থাক কান ধরে। নিলয় দাঁড়িয়ে থাকে, গালি শুনে মুখটা একদম লাল হয়ে গেছে। কখন যে চোখ থেকে পানি গড়িয়ে এসেছে নিলয় তা একদমই খেয়াল করেনি। নিলয় মারগুলো ঠিকই সহ্য করে নিচ্ছে, কিন্তু তার গালিগুলো একদমই হজম করতে পারছে না সে। আরাপ এসে সোজা তলপেটে একটা লাথি দেয় নিলয়কে। নিলয় কাঁধ হতে শাওন এসে ওর -1 থেকে 50 পাওয়ারের চশমা খুলে নিয়ে নিজের জায়গাতে গিয়ে বসে। নিলয় কোকাতে কোকাতে কাঁধ হয়ে বলে, ভাই আমার চশমাটা দিন প্লিজ, চশমা ছাড়া কিচ্ছু দেখতে পাই না ভাই, ঝাপসা হয়ে আসছে, প্লিজ ভাই দিন চশমাটা। শাওন নিলয় চশমাটা কনভার্সের নিচে ফেলে মট করে ভেঙে দেয়। নিলয় ঝাপসা চোখে সেদিকেই তাকিয়ে থাকে। হঠাৎ নিলয় খেয়াল করে কে যেন তার পায়ে পেছন থেকে এসে গাদা পোড়া মবিল ও গোবর পচা গোলা ঢেলে দিয়েছে। নিলয় এবার বসে পড়ে। পেছনে থাকা আরাফের ছেলেপুলেরা এক এক করে সামনে এসে বসতে থাকে। অনেকগুলো একসাথে জমা হয়। 10 থেকে 15 জন ছেলেরা নিলয়কে এখন বাজেভাবে জাগ দিতে প্রস্তুত। নিলয় কোনো রকমের চোখ থেকে মবিল মুছে সামনে তাকায়। এতক্ষণে নিলয় চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। আরাফ বলে ওঠে, শালা ঝামসা দেখো, মেয়েদের সামনের দুটো ওই জিনিস দেখতে পাও? ভাই কি যে কন, ওটা তো কানা মানুষও টের পায়। আর ভার্সিটির মেয়েরা তো একটাও বোরখা পরে না ভাই, সবাই গেঞ্জি আর টি শার্ট পরে আছে। এই কারণেই তো দেখতে পুরো ঢাকার পরিবহনের সামনেই লাইটের মতো লাগে ভাই। এই জন্য লেখক বলেছে ভার্সিটির মেয়েদের দেখলে আমার থাক ভাই কমু না,
ওকে চান্দু, তুমি তো দেখি সব খবর রাখো। মাঝখান থাইক্কা কথা কইয়া লজ্জা দিবেন না ভাউ, লজ্জা পাইতেছি। আহারে লজ্জাবান পুরুষ, কিন্তু তুই দেখোস আমার নিলয় দেখে না রে, সে ঝাপসারা দেখে। হ্যাঁ ভাই, সে ওই মায়াগুলার হেডলাইট গুলা শীতের সকালের কুয়াশার মধ্যে দেখে। কিরে শাওন, তুই আজকাল বেশি দেওয়ানা হচ্ছিস, সব খবর একদম কওয়ার আগে বলে দিচ্ছিস। ভালো উন্নতি হয়েছে তো। কি করব ভাই, ভার্সিটি পোলা না আমরা, আগে এরাম ছিলাম না তো। তোমার লগে থাইকে থাইকে শিখে গেছি, তখন রাতে ভিডিও না দেখে ঘুমাইতে ভালো লাগে না। ওরে বাবা, তা খালি ভিডিও দেখিস নাকি বাস্তবে কিছু করিস? কি যে কোন ভাই আপনারা, বাস্তবে তো আবার বলা লাগে, জিএফের অভাব আছে নাকি? বেশ কিছুক্ষণ ওদের মধ্যে কথা হতে থাকে। সবাই সবার কথা শুনে হাসতে লাগলো বেশ জোরে। নিলয় কেবল ঠায় বসে আছে। আরাফ নিলয়ের দিকে তাকিয়ে বলে, ওই এবার কান ধরে কয়েকবার উঠবস কর, একদম ভাব নিবি না। তোর ভাব দেখার জন্য এখানে কেউ নেই, যেটা বলছিস সেটাই কর, না হলে তোর খবর আছে। নিলয় কান ধরে উঠে দাঁড়িয়ে যখন বসতে যাবে তখনই শুনতে পায়, ভাই প্লিজ ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই, আমি সব পুলিশকে বলেছিলাম। কথা শোনার সাথে সাথে নিলয়ের পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটা সামনে আসে। নিলয় দেখে এটা রিশাদ, কিন্তু ও এখানে আসবে নিলয় জানে না। হঠাৎ আরাফ এসে রিশাদের গালে চর দিয়ে পড়ল, এই তুই আমাকে আপনি বলে সম্বোধন করলি না কেন? আরাফের কথা শুনে রিশাদ নিলয়ের দিকে তাকায়। নিলয় মবিল মুখে সামান্য এক প্রশস্ত হাসি দিয়ে রিশাদকে ইশারা করে রিশাদ মাথাটা নিচু করে নেয়। নিলয় ভেবেছিল রিশাদ এই বুঝি বলবে নে শুরু কর, কিন্তু না, এমনটা হয়নি। রিশাদ প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় নিলয়ের দিকে, আর এদিকে রিশাদ ভাবে নিলয় হয়তো বলবে রিশাদ উঠে দাঁড়া, আমি দেখছি। কিন্তু না, এমন হয়নি। অবশ্য নিলয়কে সবকিছু থেকে বিরত রাখার দায়িত্বটা রিশাদেরই। সরি ভাই, ভুল হয়ে গেছে। তোর ভুলের মায়ের বাপ শালি, কিভাবে সম্বোধন দিতে হয় শিখোস নাই? শিখবি কি করে? তোর পাশেরটা তো সম্মান দেয় না। শাওন যা। কোথায় যাব ভাই? তুই আর সোহাগ মিলে দুটো মেয়ের জামা আর প্যাজু ম্যানেজ করে নিয়ে আয়, শালা দুইটারে এখনই পরিয়ে দিয়ে পুরো ক্যাম্পাসে ঘুরামো। প্লিজ ভাই, এটা করবেন না, আমরা তো পড়তে এসেছি, আপনাদের সাথে তো কোনো শত্রুতা নেই আমাদের। কি বলতে চাচ্ছিস? আমরাই শত্রুতা করেছি? আমরা কি খারাপ তবে? না ভাই, আমি সেটা বলিনি। চুপ ভাই, হারামি দুটারে মেয়েদের জামা পরিয়ে বেশ্যালয়ে ছেড়ে দিয়ে আসি, চলো। ঠিক বলেছিস, ওদেরকে এখানেই মানাবে ভালো। আজ বুঝবে মজা, পুলিশদের কাছে আমাকে নিয়ে বলা। ভার্সিটির সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে সেই দিকে, কেউ কিছুই বলছে না। অবশ্য কারো বলারও সুযোগ আর সাহস নেই। একদিন এক স্যার ওদেরকে এইসব কাজে বাধা দিয়েছিল বলে সেদিনও সেই স্যারকে মেয়েদের জামা পরিয়ে কল গার্লস এলাকায় ছেড়ে দিয়েছিল। এরপর ওই স্যারকে আর এই ভার্সিটিতে দেখা যায়নি। শাওন আর সোহাগ দুটো মেয়েদের কাপড় নিয়ে আসে। ওই যা, তোরা বেটা দুটাকে ধর। আরাফের কথা মতো সবাই সেই দুজনকে ধরল। রিশাদ বেশ নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু সাফিন এসে চর দেওয়ার পর রিশাদ থেমে যায়। অবশ্য থামার আগে নিলয়ের দিকে তাকিয়েছিল ও। নিলয়ও তাকে চুপ হয়ে থাকতে বলে। রিশাদ এবার থেমে যায়। নিলয় আর রিশাদকে মেয়েদের পোশাক পরায় তারা। কিরে শাওন, কিছু বলিস না কেন? কেমন লাগছে দেখে বল। ভাই, নীল ইন্নারে তো পুরো ওই যে কে আছে না, ওই যে টেনিস খেলে নিগ্রো একটা মেয়ে, ধুর নাম ভুলে গেছি, ওটার মতো লাগছে। আর এই রিশাদকে তো বস পুরো সাগিরার মতো লাগছে। ওরে বাপরে, তুই তো দেখি বেশি কিছু জানিস। আচ্ছা চল, নাগিন গিনগিন ড্যান্স দেয় ওদের সাথে। চুপ শালা, আমি ডিজে অলোক ভাষণ দেব। এক একটা মাল সেই মাল লাগছে বস। শাওন, বেশি পাকনামো হচ্ছে, চল ওদেরকে জায়গা মতো নিয়ে যাই। নিলয় আর রিশাদকে ধরে যখন ক্যাম্পাস থেকে বের করতে যাবে তখনই পুলিশের জিপ দেখতে পায় সবাই। মুজিব, সোহাগ আর বাকিরা সবাই আরাফের পেছনে গিয়ে দাঁড়ায়। আরাফ দেখে রাফিন তার দিকে এগিয়ে আসছে। এসব কি হচ্ছে এখানে? স্যার, ওরা আবার নিলয়কে র্যাক করেছে। ভাগ্যিস আসার সময় বলে এসেছিলে, না হলে খুব খারাপ হয়ে যেত। স্যার, যে রাস্তা দিয়ে এসেছেন সোজা সেই দিকে চলে যান, না হলে কি? আরাফ কথাটা শেষ করতেই রাফিন আরাফের গালে একটা চর বসিয়ে দেয়। সাফিন তেরে আসতেই আরাফ থামিয়ে বলে, দিনের দুপুরে পুলিশ মেরে কোনো লাভ নেই, যা হবে আজ রাতেই।
সাফিনকে কথাটা আরাফ আস্তে করে বলে। তারপর রাফিনের দিকে তাকিয়ে আরাফ ভদ্রতার দৃষ্টিতে বলে, সরি স্যার, ভুল হয়ে গেছে, আর কখনো জার্ক করব না। আমাদের প্লিজ মাফ করে দিন, প্রমিস করছি আর কখনো এমন করব না। এবার আমাদেরকে ছেড়ে দিন, এরপরে আর এমন হবে না। তোরা কখনো ভালো হবি না। তোদের মতো বেয়াদব ছেলেদের জন্য ঢাকা নয়, সব স্থানের ভার্সিটিতে বহিরাগত ছেলেমেয়েরা ঠিকভাবে পড়াশোনা করতে পারে না। সরি স্যার, বুঝেছি, আর হবে না। যা এখন, পরের বার কিন্তু আর ছাড়বো না। আরাফেরা চলে যায়। নিলয় আর রিশাদ সেখানেই দাঁড়িয়ে থাকে। রাফিন বলে, বাড়িতে যাও, আর কখনো ওরা তোমাদের জ্বালাবে না। হাসো কেন? স্যার, ও মনে হয় পাগল হয়ে গেছে। মানসিকভাবে এত চাপ সে সহ্য করতে পারেনি, তাই। স্যার, আমি ধন্যবাদ। নিলয়কে নিয়ে রিশাদ চলে যায়। রিশাদ নিলয়কে বলে, তুই কেন ওনার সামনে হাসছিলি? ওরা আবার জার্ক করবে তাই তাই হাসি পেলে শুনে। তুই তো বেশি বুঝিস। আর পারছি না রিশাদ। কি? এভাবে সহ্য করতে পারছি না। বাদ দে। আরাফ, শাওন আর সোহাগ দাঁড়িয়ে আছে ছোট্ট একটি গলিতে। অপেক্ষাতে আছে একটি বড় সুযোগের। কখন সেই বহু প্রতীক্ষিত অপেক্ষার বৃষ্টি নেহা বাড়ি থেকে বের হবে। আরাফ ভালো করে জানে নেহা রাত কটার সময় বাড়ি থেকে বের হয়ে তার পাশের বাড়ি মানে ছোট কাকার বাড়িতে যায় তার কাজিনদের সাথে গল্প করতে। এটা নেহার প্রতিদিনকার রুটিন। আর নেহাকে যেতে হবে এই গলি দিয়েই, যেখানে দাঁড়িয়ে আছে আরাফ, শাওন আর সোহাগ। ভাই আসছে না কেন? কয়টা বাজে? ওই তো ভাই 9টা বাজে প্রায়। রেডি হ, এক্ষুনি সে আসবে। ভাই, কিছু মনে না করলে তোমার পরে আমি কিন্তু করতে চাই। আর আমি আগে আসুক তারপর। ওকে তো তুলে নিয়ে যাবই, কেউ বাঁচাতে পারবে না। তবে তোমার পরই আমি সুযোগ চাই। শয়তান একটা। ওই চুপ চুপ, নেহা আসছে। নেহার মন খুব খারাপ। গতকাল ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে নেহা অনেকটাই চিন্তিত। বারবার নিলয়ের কথা অকারণেই নেহার মনে চলে এসেছে। নেহা অজান্তেই নিলয়ের কথা ভেবেছে। বারবার নেহা নিলয়ের কথা ভাবছে। আদনান সাহেবের সাথে নিলয়ের কি সম্পর্ক? দেখতে ইনোসেন্ট মনে হলেও নিলয়ের চোখে এক ধরনের হিংস্রতা আছে, যা আরাফের র্যাগের সময় আমি খেয়াল করেছি। কিন্তু কেন সে কিছু বলে না? নেহা এইসব ভাবতে ভাবতে আরাফদের খুব কাছে চলে আসে। হঠাৎই নেহা খেয়াল করে পেছনে কারো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। নেহা থেমে পেছনে তাকিয়ে দেখে শাওন দাঁড়িয়ে আছে। নেহা থতমত খেয়ে এক প্রকার চমকে উঠে জিজ্ঞাসা করে, কি ব্যাপার শাওন ভাই, তুমি এখানে? নেহার কথার কোনো প্রত্যুত্তর করে না শাওন। শাওনের দৃষ্টি নেহার মুখ থেকে বুক অবধি সীমাবদ্ধ। নেহা সেটা খেয়াল করে নিজেকে সামলে শাওনকে কিছু বলতে যাবে, তখনই পেছন থেকে শুনতে পায়, হাই জানো, কেমন আছো? নেহা চমকে ওঠে। ঘুরে তাকিয়ে দেখে আরাফ আর সোহাগ দাঁড়িয়ে আছে। নেহা একটা বড় ঢোক গিলে পরিস্থিতি কিঞ্চিত বুঝতে পেরে চিৎকার দিতে যাবে, তখনই আরাফ বলে, নেহা সরি, আমি ভুল করেছি। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে সত্যিকারের অর্থে ভালোবাসো। সরি, আমি সরি বলছি সব কিছুর জন্য। আমাকে মাফ করে দাও আর ফিরে এসো আমার কাছে। কথা দিচ্ছি তোমাকে কোনো প্রকার অসম্মান করব না। নেহা কিছু বলতে পারে না, কারণ পেছন থেকে শাওন অজ্ঞান হওয়া স্প্রে জড়িত রুমাল নেহার মুখে চেপে ধরে। তারপর নেহাকে আরাফেরা ধরে গাড়িতে তুলে নিয়ে যায়। শুনশান পরিবেশ, চারিদিকে ঝিঝি পোকার শব্দ। চারপাশে নীরবতা ভেদ করে মাঝে মাঝে শাঁসা করে গাড়ি চলার শব্দ শোনা যাচ্ছে। মেন রাস্তা থেকে অনেকখানি দূরে 3 জন ছেলে দাঁড়িয়ে, হাতে রিভলভার। ওই 3 জন ছেলের সামনে পায়ে দড়ি বাঁধা একজন লোক বসে আছে। গায়ে প্রচণ্ড রকম রক্ত জমাট বাঁধার চিহ্ন, আর গাল বেয়ে মাথায় লোহার রড দিয়ে মারা ক্ষত থেকে রক্তের স্রোত নিচে গড়িয়ে পড়ছে। হাঁটু ভাঁজে বসে থাকা লোকটা বারবার মৃদু চিৎকারে বলছে, আমাকে ছেড়ে দে। কিন্তু কেউ তার কথা শুনছে না। সবটা যেন অন্ধকার রাতে ঝিঝি পোকার শব্দের সাথে মিলিয়ে যাচ্ছে। তারপর হঠাৎ ঠাস করে একটা গুলির শব্দ শোনা গেল। ভয়ে সব আঁতকে উঠল। শুকনো পাতার মর্মর শব্দকে সঙ্গী করে আর ঝিঝি পোকার বিদঘুটের শব্দকে উপেক্ষা কয়েক জোড়া পা যেন সামনে এগিয়ে আসতে লাগলো। তারপর সবটা যেন ধোঁয়াশা। রাফিন দেখতে পায় 4 জন লোক কালো পোশাক পরে তার পেছনের দিক দিয়ে আসছে, আর তাদের হাতে একটা করে পিস্তল। কিন্তু রাফিন তাদের কাউকেই কোনোদিন দেখেনি। একদম অপরিচিত 4 জনের মুখ।
অবশ্য রাফিন তাদের মুখও দেখতে পাচ্ছে না। পুরো মুখে লম্বা করে বড় মাথার টুপি ঝোলানো, যেটা বড় রেনকোটে থাকে। রাফিনের কাছে আসতেই 4 জন রাফিনের পেছনে সোজা হয়ে সারিবদ্ধভাবে দাঁড়ালো। রাফিনের মনে পড়ে একটা গুলির শব্দ হয়েছিল, কিন্তু গুলিটা কার বা কোথায় লেগেছে রাফিনের তা একদমই খেয়াল করা হয়নি। রাফিন জ্যোৎস্না রাতে গাছের ফাঁক দিয়ে ধেয়ে আসা মৃদু চাঁদের আলোয় খেয়াল করে তার সামনের 3 জন লোকের মধ্যে একজন মাটিতে পড়ে আছে, আর ওদের দুজনকে ঘিরে ওদের পেছনে আরও 4 জন লোক। রাফিন স্পষ্ট দেখতে পায় রাফিনকে যারা মারতে এসেছিল তারা হলো আরাফের লোক, সাফিন, মুজিব আর রাহিল। আর যে গুলি খেয়ে পড়ে আছে সে হলো রাহিল। সাফিনটা এতক্ষণে পালিয়ে যায়নি, তার কারণ ওদের পেছনে অচেনা আগন্তুক দাঁড়িয়ে। তোর নাম সাফিন? রাফিনের পেছনে থাকা সবার মধ্যে নেতাগোছের একজন আগন্তুক ব্যক্তি কথাটা বলল। রাফিন সেই মুখের দিকে তাকায়, কিন্তু মুখটা ঢাকা, তাই সে কাউকেই দেখতে পেল না। আমার নাম সাফিন। তোতলাচ্ছিস কেন? তোর নাম সাফিন সেটা জানি, তুই থাকিস কোথাও সেটাও জানি, তোর জন্মসাল, তারিখ, মাস, কি করিস, কখন কোথায় যাস, সকালে কি ব্রেকফাস্ট করিস, কখন বাথরুমে যাস, সবটাই জানি আমি। আপনারা কারা? মৃত্যুদূত, এটা দেখেছিস? .56 পুরো লোডের। তোকে মারার অনুমতি নেই, না হলে ডেঞ্জার বয়েজ গ্যাংয়ের কাছে এ অবধি কেউ বেঁচে ফেরেনি। তবে ভালো হয়ে যা, লাস্ট ওয়ার্নিং, যা। সাফিন কয়েকবার ঢোক গিলে চোখ বড় করে আগন্তুকের দিকে তাকায়। মনে মনে কয়েকবার বলেই ফেলেছে সে, কিভাবে আমি এই গ্যাংয়ের সামনে পড়লাম? এই গ্যাং তো সহজে কারো সাথে শত্রুতা করে না, আর যার সাথে শত্রুতা করে তাকে মেরেই ফেলে, আমাকেও মারবে। সাফিন এগুলো ভেবেই ধপ করে হাঁটু মুড়ে বসে যায়। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি কোনোদিনও আর কোনো কিছু করব না। আমি আপনাদের গ্যাংয়ের অনেক নাম শুনেছি, কিন্তু কোনোদিনও দেখিনি। আমি এটাও জানি আপনারা কিভাবে মারেন। প্লিজ ভাই, আমাকে মারবেন না, আমি কখনো আর কিছু করব না। তোকে বললাম না মারবো না, তুই যা, 5 সেকেন্ডের মধ্যে এখান থেকে চলে যাবি, না হলে মেরে ফেলবো। সাফিনের মুজিব দৌড়ে চলে আসে তাদের থেকে। সাফিন ভেবেছিল পেছন থেকে তাদের গুলি করা হবে, কিন্তু না, সেরকম হয়নি। তাই সাফিন খুশি হলেও কপালে বেশ বড় রকমের চিন্তার ছাপ। হ্যালো মিস্টার রাফিন, আপনিও চলে যান, তবে হ্যাঁ, আজকের এই রাতের কথা আপনি ভুলে যাবেন, মনে করার একদমই চেষ্টা করবেন না। আর ধন্যবাদ। রাফিনকে বসা থেকে তুলে হাত পা থেকে দড়ি খুলে অচেনা লোকগুলোর মধ্য থেকে সেই আগন্তুক লোকটি কথাটা বলে। তারপর আর না দাঁড়িয়ে সোজা চলে আসে তারা। রাফিন সেখানে দাঁড়িয়ে হা হয়ে যায়, কারণ এত কাছে থেকেও সে ডেঞ্জার বয়েজ গ্যাংকে ধরতে পারল না। সারা বাংলাদেশ প্রশাসন খুঁজে বেড়াচ্ছে এই গ্যাংকে। অনেক অফিসারদের মনে এই ডেঞ্জার বয়েজ গ্যাং নিয়ে নানা রকম চিন্তা, কিন্তু এরা আসলেই খারাপ না। রাফিন জঙ্গল থেকে বের হওয়ার পুরো সময় ধরে কেবল এই গ্যাং তাকে নিয়েই ভেবেছে। খুব স্পিডে গাড়ি চলছে, শাসা গাড়ির শব্দ যেন বিকট হয়ে আধা শোয়া এক ঘুমন্ত নারীর ঘুম ভাঙিয়ে কানে এসে প্রবেশ করেছে। ঘুমন্ত মেয়েটা নেহা, মুখে কাপড় বাঁধা। গাড়ির ভেতরটা পুরো অন্ধকার। কয়েক মিনিট লাগলো নেহা কোথায় আছে সেটা বোঝার জন্য। তারপর ওর সাথে কারা আছে সেটাও বুঝে নিল, আরাফ, শাহন আর সোহাগ। নেহা চিৎকার দিতে পারছে না, কারণ ওর মুখে শক্ত করে কালো কাপড় বাঁধা। কেবল মুখ দিয়ে গোঙানি শব্দ শোনা যাচ্ছে। আরাফ বুঝে গিয়েছে নেহার চেতনা ফিরে এসেছে। ঘুমের স্প্রে অনেকখানি সময় ধরে কাজ করেছে, না হলে এতক্ষণে অনেক সমস্যা হতো এই নেহাকে নিয়ে। আরেকটু অপেক্ষা করো জানো, তোমাকে আমরা রাজপ্রাসাদে নিয়ে যাব, তারপর সেখানে অজস্র সুখ আর সুখ, মজা হবে, মস্তি হবে। আমাকে চর আর অপমান করার মজাটা তোমাকে বোঝাবো জান। নেহার মুখে কোনো কথা বের হচ্ছে না। শব্দহীনভাবে নেহা বারবার বলে চলেছে, আমাকে ছেড়ে দাও প্লিজ। কিন্তু নেহার সেই বলা কথাগুলো বাইরে বের হচ্ছে না, কেবল চোখ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়তে লাগলো। হঠাৎ করে নেহা খেয়াল করে কোনো একজোড়া হাত তার স্পর্শকাতর জায়গা ছোঁয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে ওপরের দিকে। নেহার এবার ছটফট করতে লাগলো। ঝাঁকুনিতে হাত দুটো নিচে নেমে গেল। চোখ বেয়ে অজস্র প্রাণের মৃদু স্রোত বেয়ে পড়ছে নিচে। আবারও কয়েক মিনিট পর সেই জোড়া হাত ওপরের দিকে উঠে আসতে লাগলো। নেহা কিছুই করতে পারছে না। আবারও ঝাঁকি দিল।
কিন্তু এবার সেই দুটো হাত আর সরে গেল না। নেহা ঘুরে তাকিয়ে দেখে শাওন তাকে পেছন থেকে জাপটে ধরে আছে, আর তারই হাত দুটোর গন্তব্যের খুব কাছে আসতেই দুম করে গাড়িটা ব্রেক করলো। আরাব সহ গাড়িতে থাকা সবাই প্রায় হুড়মুড় করে সামনে ঝুঁকে গেল। আরাব ড্রাইভার রতনকে বলে, এই শালা মাদার চোতের বাচ্চা, তোর কিসের সমস্যা হয়েছে? হ্যাঁ, ব্রেক মারলি কেন? মরে যেতাম যদি, শালা খানকির বলা। সরি ভাই, সামনে কে যেন দাঁড়িয়ে আছে। শাওনের মেজাজ বেশ খারাপ। বহুদিনের ইচ্ছা পূরণ হতে যাওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগে এমন বাধা পাবে শাওন তা ভাবতেই পারেনি। প্রচণ্ড রকম বিরক্তি নিয়ে বলে, আরাফ ভাই, সামনে দাঁড়িয়ে থাকা ছেলেকে আমি দেখছি, পুরো মেজাজটাই খারাপ করে দিল। আমার নিচে সমস্যা হচ্ছে, ঠান্ডা হচ্ছে না, মেশিনটা আমাকে দিন, আমি ওর দিয়ে আসি। নেহা যেন প্রাণ ফিরে পেল। বাইরে কি হচ্ছে নেহা তা একদমই জানে না। কেবল গাড়ির সামনে হেডলাইটে নেহা স্পষ্ট দেখতে পাচ্ছে। লম্বা টুপি ঝুলিয়ে পেছনে হাত বেঁধে কে যেন মাথাটা একদম নিচু করে দাঁড়িয়ে বাইকের সামনে। এই একজন লোকের জন্য শাওনের মতো কুত্তার বাচ্চার হাত থেকে ওর সম্মানটা বেঁচে গেল হয়তো। নেহা অনেক খুশি হলেও চিন্তার ছাপ তার যায়নি। শাওন গাড়ি থেকে নামে, আরাব আর সোহাগও তার পেছনে নামে। নেহা গাড়িতে একা, কেবল ড্রাইভার সিটে বয়স্ক রতন কাকু বসে আছে। রতন লাল নেহাকে খুব ভালো করে চেনে, কারণ বহুবার আরাব স্যারের সাথে নেহাকে সে দেখেছে। রতনলালের কাছে নেহা তার মেয়ের মতোই লাগে, সবসময় নেহাকে সে মা বলেই ডেকেছে। এমন কিছু হোক রতনলাল একদমই চাচ্ছিল না, তাই হঠাৎ পথে বাধা পড়াতে দুজনে একটু খুশি। রতনলাল নেহার মুখ থেকে কাপড় খুলে দেয়, তখনই তারা শুনতে পায় ঠাস করে একটা গুলির শব্দ, আর গুলিটা মাথা ভেদ করে সোজা আরাফের গাড়ির কাচের সাথে এসে লেগে কাঁচ ভেঙে যায়। নেহা চিৎকার দিয়ে ওঠে, কানে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখে শাওন মাটিতে পড়ে যাচ্ছে। নেহা গাড়ি থেকে নামে। আরাফ আর সোহাগ ভয় একদম পাথর হয়ে যায়, ওদের পা যেন আর চলতে চায় না। চোখের সামনে আরাফের প্রিয় বাম হাত এভাবে মাটিতে পড়ে থাকবে লাশ হয়ে, আরাফ তা কল্পনাই করেনি। আরাফ মুখ তুলে সামনে তাকায়। লম্বা টুপিওয়ালা ছেলেটার হাতে একটি পিস্তল, সোজা আরাফের দিকেই তাক করে আছে। আরাফ ভয়ে দাঁড়িয়ে আছে, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। নেহা গিয়ে আরাফের পাশে দাঁড়ায়। শাওনের কপাল বেয়ে তাজা লাল রক্ত পিচঢালা মাটিতে পড়ে ছড়িয়ে যাচ্ছে চারিদিক। নেহা রক্ত দেখে জ্ঞান হারায়, ধপ করে মাটিতে পড়ে যায়। আরাফ দেখে আগন্তুক ছেলেটি তার দিকে এগিয়ে আসছে। আরাফ হাঁটু মুড়ে বসে পড়ে নিচে, চোখ দিয়ে ভয়ের অশ্রু গড়িয়ে পড়ছে শুধুই। আরাফ আর সোহাগ হাত জোর করে সামনে দাঁড়িয়ে থাকা অচেনা ছেলের সামনে বলতে থাকে, ভাই ভাই, আমি জানি আপনি কে, আপনি ডেঞ্জার বয়েজ গ্যাংয়ের কেউ, কারণ আমি আর্টিকেলে পড়েছিলাম আপনাদের নিয়ে, একটা ফটো বের হয়েছিল আপনাদের নিয়ে, সেখানে আপনার মতো পোশাকেই দাঁড়িয়ে আছে কয়েকজন, হাতে পিস্তল, নিচে আপনাদের গ্যাংয়ের সম্পর্কে লেখা আর্টিকেলও। কিন্তু আমি জানি না আপনি কে, আপনার সাথে আমার কিসের শত্রুতা। আমাকে প্লিজ মারবেন না, আমাকে মাফ করে দিন, আমাকে ছেড়ে দিন। আমি জানি আপনারা কাউকে বাঁচিয়ে রাখেন না, আমাকে ছেড়ে দিন ভাই, প্লিজ ভাই। আগন্তুক কোনো কথাই বলে না। গাড়ির পাশে ভয়ে চুপসে থাকা রতনলালের দিকে অপরিচিত ছেলেটা ইশারা করে ডাকে। রতনলাল সামনে আসে, ইশারা করে বলে কাপড় দিয়ে দুজনের চোখ বেঁধে দিতে। রতনলাল কথা মতো আরাপ আর সোহাগের চোখ বেঁধে দেয়। তারপর ইশারাতে বলে নেহাকে গাড়িতে তুলতে এবং সোজা নেহারি বাড়িতে পৌঁছে দিতে। রতন যেন তার কথা শুনতে বাধ্য। অপরিচিত লোকটার কথা মতো রতন নেহাকে গাড়িতে তোলে, তারপর সামনে এসে দাঁড়ায়। ইশারায় বলে তাকে পৌঁছে দিয়ে এদেরকে এখান থেকে নিয়ে যেতে। রতন আর দাঁড়ায়নি, সোজা গাড়ি ঘুরিয়ে জোরে টান দিয়ে ফেলে আসা রাস্তার পরিচিত দিক ধরে চলতে থাকে। দুজন মানুষ রাস্তার একপাশে চোখে মুখে কাপড় বাঁধা অবস্থায় বসে আছে। কেউ একজন এসে দুজনেই হাত ও পা দড়ি দিয়ে বেঁধে দেয়। তারপর লম্বা টুপিওয়ালা ছেলেটা আরাফের কানের কাছে মুখ নিয়ে বলে, খুব মজা লাগে মানুষকে হাঁটু মুড়ে বসতে থাকলে, তাই না? আরাফ আর কিছু শুনতে পায় না। অনেকটা সময় পেরিয়ে গেল, কোনো কিছু শব্দ শুনতে পাচ্ছে না ওরা। সোহাগ কয়েকবার ডাক দিল, আরাফ ভাই, ভাই আছেন? আরাফ ঠিকই তার পাশে থাকলেও কোনো কথা বলতে পারছে না, কারণ আরাফ এক মনে ভেবেই চলেছে, কে এই ছেলে? কণ্ঠটা অনেক পরিচিত। আরাফ এবার একটু গভীরভাবে ভাবতে লাগলো। তবে কি সে ইনোসেন্ট চশমা পরা, নাকি অন্য কেউ? সে তো এমন হবে না কখনোই, দেখতে তো গাইয়া খেয়া তার আবুল মার্কা লাগে। তাহলে কে হতে পারে? কেনই বা গ্যাংয়ের লোক শেষের কথাটি বলে গেল?